ভোরবেলা দিল্লির করলবাগের একটি ছোট কোণের পাথরের রাস্তা থেকে কুয়াশা তখনও পুরোপুরি কাটেনি। গলি শান্ত ছিল, শুধু সকাল সকাল সিঙ্গারা বিক্রেতার ভাজার শব্দ এবং বিদ্যুতের তারে কিচিরমিচির করা কিছু চড়ুই পাখির আওয়াজ আসছিল। ফুটপাথে একটি পুরনো গোলাপি রঙের সাইকেল চুপচাপ দাঁড়িয়েছিল। তার পাশে একটি কার্ডবোর্ডের টুকরো রাখা ছিল, যার ওপর মার্কার দিয়ে লেখা ছিল, মায়ের জন্য চাল কিনতে সাহায্য করার জন্য সাইকেল বিক্রি করছি। হাতের লেখা ছিল আঁকাবাঁকা, কিন্তু পথচারীদের এক মুহূর্তের জন্য ধীর করার জন্য যথেষ্ট ছিল। সাইকেলটির পাশে প্রায় ৮ বছরের একটি মেয়ে দাঁড়িয়েছিল, যার চুল বিবর্ণ হয়ে যাওয়া রাবার ব্যান্ড দিয়ে দুটি বেনিতে বাঁধা ছিল। সে একটি পুরনো, একটু ঢিলে সোয়েটার এবং হাঁটুতে তালি লাগানো একটি প্যান্ট পরেছিল। তার ছোট্ট হাত দুটি সাইকেলের হ্যান্ডেল শক্ত করে ধরেছিল এবং তার চোখ আসা যাওয়া করা লোকজনকে দেখছিল। আশা ভরা, কিন্তু কোনো ধরনের কাকুতি মিনতি ছাড়া সে না কাউকে ডাকছিল, না কারো আঁচল ধরছিল, শুধু সেখানে এভাবে দাঁড়িয়েছিল যেন তার কাঁধে পুরো পৃথিবীর বোঝা নিয়ে আছে। একটি চকচকে কালো মার্সিডিজ রাস্তার একপাশে এসে থামল, যার ফলে সকালের শান্তি ভঙ্গ হল। গাড়ির দরজা খুলল এবং একজন মধ্যবয়সী লোক বাইরে এলেন। তিনি ধূসর রঙের স্যুটে জমকালো দেখাচ্ছিলেন, টাই সুন্দরভাবে বাঁধা ছিল এবং চামড়ার জুতো এত পালিশ করা ছিল যাতে হালকা রোদের প্রতিচ্ছবি দেখা যাচ্ছিল। সেই বোর্ডটি দেখে তার ভ্রু সামান্য কুঁচকাল, তারপর তার চোখ মেয়েটির বড় গোল চোখের ওপর স্থির হয়ে গেল। বেটি, তুমি কি এই সাইকেলটি বিক্রি করছো? তিনি জিজ্ঞেস করলেন। তার কণ্ঠস্বর হালকা কিন্তু গভীর ছিল। মেয়েটি মাথা নাড়ল, তার চোখে না ভয় ছিল, না কোনো দ্বিধা। হ্যাঁ, এটি পুরনো, কিন্তু এখনও ভালো চলে। আমার শুধু একটু টাকা দরকার, যাতে মা চাল আর ডিম কিনতে পারে। লোকটি একটু নিচু হলেন। তার তীক্ষ্ণ চোখ, যা সংখ্যা, চুক্তি এবং ব্যবসার জগতের অভ্যস্ত ছিল, হঠাৎ নরম হয়ে গেল। তোমার নাম কি? তিনি জিজ্ঞেস করলেন। তার চোখ তখনও মেয়েটির ছোট মুখের ওপর স্থির ছিল। আমার নাম প্রিয়া। তোমার বাবা কোথায়? তিনি আরও জিজ্ঞেস করলেন, কৌতূহল থেকে নয়, বরং তার মনে ছবিটি সম্পূর্ণ করার জন্য। আমি জানি না। মা বলে যে আমি যখন তার পেটে ছিলাম তখন তারা অনেক দূরে চলে গিয়েছিলেন। লোকটি এক মুহূর্তের জন্য থেমে সেই গোলাপি সাইকেলটি দেখলেন, যার রং ফ্যাকাশে হয়ে গিয়েছিল, টায়ার ক্ষয়ে গিয়েছিল, কিন্তু হ্যান্ডেলে লাগানো ফিতেগুলো এখনও বাতাসে দুলছিল, যার মধ্যে একটি প্রায় ছিঁড়ে গিয়েছিল। এটি পরিষ্কার ছিল যে এটি মেয়েটির সবচেয়ে প্রিয় জিনিস ছিল। এটি শুধু একটি বাহন নয়, বরং তার শৈশবের একটি অংশ ছিল। এটি বিক্রি করা এমন কিছু হারানোর মতো ছিল, যা প্রতিটি শিশু নিজের কাছে রাখতে চায়। তিনি গলা পরিষ্কার করলেন। তুমি এটি নিজের কাছে রাখছ না কেন? তোমার মায়ের খুব কষ্ট হবে যদি তিনি জানতে পারেন যে তুমি এত বড় ত্যাগ করেছ। প্রিয়া তাকে পরিষ্কার চোখে দেখল এবং তারপর তার কণ্ঠস্বর নিচু করল। আমি গতরাতে মাকে রান্নাঘরে কাঁদতে শুনেছি। তিনি ভেবেছিলেন যে আমি ঘুমিয়ে পড়েছি। মা বলছিল যে পার্সে মাত্র 200 টাকা বাকি আছে এবং চাল শুধু একবারের জন্যই যথেষ্ট। আমি চাই না যে মা না খেয়ে থাকুক। এক হালকা বাতাসের ঝাপটা এলো, নিজের সাথে চামেলির হালকা সুগন্ধ নিয়ে। কিন্তু সেই লোকটির হৃদয়ে অন্য বাতাস বইছিল, আরও দ্রুত, আরও শীতল। শেষবার তার এমন গলা ধরে আসা অনুভব হয়েছিল যখন তার মা মারা গিয়েছিলেন। তখন থেকে এখন পর্যন্ত তিনি একটি বিশাল আর্থিক সাম্রাজ্য গড়ে তুলেছিলেন, শত শত লোককে পরিচালনা করেছিলেন, হাজার হাজার ফাইলে সই করেছিলেন, কিন্তু সম্ভবত কখনো কোনো মানুষকে এত কাছ থেকে দেখার জন্য থামেননি। তোমার মায়ের নাম কি? তিনি তার কণ্ঠস্বর স্বাভাবিক রাখার চেষ্টা করতে করতে জিজ্ঞেস করলেন। মিনা। মা একটি খুব বড় কোম্পানিতে কাজ করত, খান্না ইন্ডাস্ট্রিজ বা এরকমই কিছু, কিন্তু কিছু সপ্তাহ আগে তিনি তাড়াতাড়ি বাড়ি এসেছিল, খুব কেঁদেছিলেন এবং তারপর কাজে যাননি। আমি জানি না। এই উত্তরটি তার হৃদয়কে যেন কেউ মুষ্টিতে ভরে নিয়েছিল। মিনা, এই নামটি খুব পরিচিত ছিল, এতটা যে তিনি এটি ভুলতে পারতেন না। তিনি অর্থ বিভাগের একজন মধ্যস্তরের কর্মচারী ছিলেন, যাকে সতর্ক এবং সক্ষম বলে মনে করা হতো। 3 সপ্তাহ আগে তিনি আর্থিক জালিয়াতির সন্দেহে মানব সম্পদ বিভাগ দ্বারা প্রস্তাবিত ছাঁটাইয়ের তালিকাটি অনুমোদন করেছিলেন। সেই তালিকায় মিনার নাম ছিল। পার্স ধরা তার হাত হঠাৎ ঠান্ডা হয়ে গেল। তিনি নিচু হলেন, তার মানিব্যাগ খুললেন এবং 500 টাকার নোটের একটি তাড়া বের করলেন। তিনি খুব আস্তে করে সেগুলো মেয়েটির হাতে রাখলেন। আমি এই সাইকেলটি 10,000 টাকায় কিনছি, কিন্তু আমি এটি নিয়ে যাব না। তুমি এটি আমার জন্য গুছিয়ে রাখবে। যখন আমার দরকার হবে আমি ফিরে এসে নিয়ে যাব। প্রিয়ার চোখ বড় হয়ে গেল। 1,000 টাকা, 10,000 টাকা। তার জন্য এটি একটি ধন সম্পদ ছিল। সে কাঁপতে কাঁপতে হাত দিয়ে টাকা ধরল। আপনার কি সত্যি এই সাইকেলটির দরকার? এটি খুব পুরনো।
আমি এটিকে সাইকেলের জন্য কিনছি না, আমি এটিকে বিক্রেতার জন্য কিনছি। মেয়েটি কয়েক সেকেন্ডের জন্য চুপ থাকল, তারপর হঠাৎ সেই লোকটিকে জড়িয়ে ধরল। তার ছোট্ট বাহু দুটি সেই লোকটিকে শক্ত করে ধরল, যিনি ঠান্ডা হাত মেলানো এবং নিষ্প্রাণ আনুষ্ঠানিক অভিবাদনের অভ্যস্ত ছিলেন। এই আলিঙ্গন তাকে মূর্তির মতো স্থির করে দিল। কত সময় ধরে কেউ তাকে এত আন্তরিকভাবে আলিঙ্গন করেনি। প্রিয়া তার কানে ফিসফিস করে বলল, ধন্যবাদ আঙ্কেল, আমি মাকে বলবো যে একজন ভালো মানুষ আমাকে সাহায্য করেছেন। লোকটি চুপচাপ তার মাথা নিচু করে মেয়েটির এলোমেলো চুল স্পর্শ করলেন। বাতাস আবার বইল, এবার নিজের সাথে অনুশোচনার গন্ধ নিয়ে এলো। তিনি ঘুরে তার গাড়িতে বসলেন, কিন্তু তার চোখ সেই মেয়েটির কাছ থেকে সরল না, যে গলির শেষে তাদের ভাড়া করা ঘরের দিকে ছুটে যাচ্ছিল। মার্সেডিজ এগিয়ে গেল, কিন্তু তার হৃদয় সেখানেই আটকে থাকল। মিনার নাম তার মাথায় একটি অ্যালার্মের মতো বাজছিল। জমককালো কাচে ঘেরা বিল্ডিংয়ের 18 তলায় তার অফিসে পৌঁছে তিনি করিডোর দিয়ে এমনভাবে হেঁটে গেলেন যেন অন্য কোনো জগৎ থেকে ফিরেছেন। তার পালিশ করা জুতো মেঝেতে এক ছন্দে বাজছিল, কিন্তু তার মন ছিল অস্থির। চেয়ারে বসতেই তিনি সরাসরি তার সচিবকে ডাকলেন। আমার গত মাসের 5 তারিখের টার্মিনেশন রেকর্ডসের ফাইলটি দরকার, যত তাড়াতাড়ি সম্ভব। আর সফটওয়্যার আপগ্রেডের দিনের HR সিস্টেম লগসগুলো আবার খোলো। আমাকে কর্মচারী আইডি মিনার তদন্ত করতে হবে। সচিব একটু ইতস্তত করল। জি স্যার, কোনো সমস্যা হয়েছে কি? তিনি কাচের জানালা দিয়ে বাইরে দেখলেন, যেখানে আকাশ স্বাভাবিকের চেয়ে বেশি বিষণ্ণ ছিল। শুধু আমি ভয় পাচ্ছি যে আমি একটি ভুল সিদ্ধান্তে সই করে দিয়েছি। সেই সকালে একটি শান্ত গলির কোণে একটি পুরনো সাইকেল, একটি কার্ডবোর্ডের বোর্ড এবং ভালোবাসায় ভরা হৃদয়ের একটি মেয়ে সেই অদৃশ্য কাঁচে ঘেরা দেয়ালটি ভেঙে দিয়েছিল, যাকে তিনি সব সময় অভেদ্য বলে মনে করতেন, উদাসীনতা। এবং তিনি জানতেন যে সেই সাইকেলটি শুধু দারিদ্র্যের কারণে বিক্রি হচ্ছিল না, বরং এই কারণে যে একজন মেয়ে তার মাকে কষ্ট পেতে দেখতে পারছিল না, এবং সেই মেয়েটি তার নীরব সাহসের সাথে তাকে একজন শক্তিশালী সিইওকে নিজের মুখোমুখি হতে বাধ্য করেছিল, এবং এটি একটি ভুল শুধরানোর কেবল শুরু ছিল। কোরলবাগের একটি ছোট গলির শেষে ঘর নম্বর 12, 10 বর্গমিটারের চেয়েও কম চওড়া ছিল। সেই দুপুরে একটি ছোট জানালা থেকে সূর্যের রশ্মি তির্যক হয়ে ভাঙা কিনারাযুক্ত কাঠের টেবিলের ওপর হলুদ ডোরা তৈরি করছিল। মিনা বিছানার কিনারায় চুপচাপ বসেছিল। তার কোটরে ঢোকা চোখগুলো তার কোলে রাখা বিদ্যুতের বিলের দিকে তাকিয়েছিল। সে এটি কমপক্ষে 10 বার পড়েছিল, কিন্তু প্রতিবার দেখার সময় সেই সংখ্যাটি এক থাপ্পড়ের মতো লাগছিল। স্টোভে পাতলা খিচুড়ির একটি পাত্র ধীরে ধীরে ফুটছিল, যাতে শুধু সামান্য লবণ ছিল। ফোটার গুড়গুড় শব্দ একটি দীর্ঘ শ্বাসের মতো লাগছিল। প্রিয়া এইমাত্র দরজায় পৌঁছেছিল। তার শ্বাস-প্রশ্বাস দ্রুত চলছিল। হাতে কিছু ডিম এবং চালের একটি ছোট থলি ভর্তি প্লাস্টিকের ব্যাগ ছিল। মা, আমি চাল নিয়ে এসেছি, আজ আপনাকে চিন্তা করতে হবে না। প্রিয়া খুশি ছিল, কিন্তু তার ছেলে মানুষের চোখে তখনও একটু চিন্তা লুকিয়েছিল, যেন সে ভয় পাচ্ছে যে সে কিছু ভুল বলছে। মিনা ওপরে তাকাল। সে চালের থলিটি এমনভাবে দেখল যেন তা কোনো অবিশ্বাস্য জিনিস। সে লাফিয়ে দাঁড়াল, তার মেয়ের কাছে গেল। টাকা কোথা থেকে এলো বেটি? মা তো বলেছিল যে সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করতে। তার কণ্ঠস্বর তীক্ষ্ণ ছিল। প্রিয়া হাসল। আত্মবিশ্বাসের সাথে সাবধানে ভাঁজ করা নোটের তারা এগিয়ে দিল। একজন আঙ্কেল আমার সাইকেল কিনে নিল মা, পুরো 10,000 টাকায়। মিনার গলা এক মুহূর্তের জন্য রুদ্ধ হয়ে গেল। তার হৃদয়ে একটি তীব্র যন্ত্রণা হল। সে প্রিয়ার দুটি কাঁধ ধরল, তার চোখের স্তরের সাথে নিচে ঝুঁকল। তুমি কি সত্যিই সাইকেল বিক্রি করে দিয়েছ? তুমি তোমার সবচেয়ে প্রিয় জিনিসটি বিক্রি করে দিয়েছ? তার কণ্ঠস্বর কাঁপছিল, রাগ এবং ভালোবাসা দুটো থেকেই। প্রিয়া ভয় পেল না, শুধু আস্তে করে মাথা নাড়ল। হ্যাঁ মা, সাইকেল তো আছে, কিন্তু যদি আমাদের কাছে চাল না থাকে তবে আমরা কিভাবে বাঁচব? আমি এখন বড় হয়ে গেছি মা, আমি সাহায্য করতে পারি। মিনার হৃদয় দম বন্ধ হয়ে এলো। সে তার মেয়েকে জড়িয়ে ধরল, খুব জোরে। প্রিয়া অনুভব করল যে মায়ের চুল তার গাল স্পর্শ করছে, গরম কিন্তু ভেজা। সে ধীরে করে মায়ের শাড়ি টানল। মা, আবার কাঁদছ? কেঁদো না মা, কাল থেকে সব ঠিক হয়ে যাবে। মিনা তার মাথা খুব নিচে নামিয়ে নিল, চোখের জল ঝরে পড়ল। সে মনে মনে নিজেকে দোষারোপ করল যে সে তার ছোট মেয়ের জন্য ন্যূনতম স্থিতিশীলতাও বজায় রাখতে পারেনি। সে সেই অশ্রুগুলো লুকানোর চেষ্টা করল, কিন্তু প্রিয়া তবুও দেখে নিল এবং তার হাত দিয়ে প্রতিটি ফোঁটা মুছে দিল। আমি শুধু সাইকেলটিই তো বিক্রি করেছি মা, আমি দুঃখিত নই। না প্রিয়া, আমাকে তোমার কাছে ক্ষমা চাইতে হবে। ছোট্ট ঘরটিতে বাতাস ভারী হয়ে গেল।
মিনা তার মেয়েকে কিছুক্ষণ ধরে জড়িয়ে রাখল এবং তারপর নিজেকে শান্ত হতে বাধ্য করল। সে খিচুড়ির পাত্রটি খুলল, তাতে 2টি ডিম দিল, ধীরে ধীরে নাড়ল, যতটা সম্ভব একটি ভালো খাবার বানানোর চেষ্টা করল। প্রিয়া আগ্রহের সাথে অপেক্ষা করছিল, তার আশাপূর্ণ চোখগুলো মিনার হৃদয়কে আরও ভারী করে তুলল। যখন সে তার মেয়ের সামনে খিচুড়ির বাটি রাখল, তখন তার মনে হল যে তার বলা উচিত, কমপক্ষে বাচ্চাটিকে বোঝানোর জন্য, যে ঘরে সবকিছু এত দ্রুত কেন বদলে গেল। প্রিয়া, সে শুরু করল, তার কণ্ঠস্বর আবার ধীর হয়ে গেল। মায়ের চাকরি চলে গেছে। হ্যাঁ, আমি জানি, প্রিয়া সঙ্গে সঙ্গে উত্তর দিল, যেন তা স্পষ্ট ছিল। মিনা চমকে গেল। তোমাকে কে বলল? প্রিয়া চামচ দিয়ে খিচুড়ি নাড়তে নাড়তে নিচে দেখল। যখনই আপনি কাজ থেকে তাড়াতাড়ি বাড়ি আসতেন, আপনার চোখ লাল থাকত। আমি জানতাম যে আপনি কেঁদেছেন, এবং যখন আপনি বলতেন যে আপনি ঠিক আছেন, তখন আমি জানতাম যে আপনি ঠিক নেই। মিনা চামচ রেখে দিল, তার মেয়ের হাত ধরল। আমাকে চাকরি থেকে বের করে দেওয়া হয়েছে, কিন্তু এই কারণে নয় যে আমি কিছু ভুল করেছিলাম, বরং এই কারণে যে লোকেরা কিছু ভুল বুঝেছিল। একটি ভুল বোঝাবুঝি হয়েছিল। আমি অভিযোগ করতে গিয়েছিলাম, কিন্তু কেউ আমার কথা শোনেনি। মেয়েটি তার মাথা নিচু করল, তার চোখ বড় হয়ে গেল। ভুল বোঝাবুঝি কিভাবে হতে পারে? সে বিষণ্ণ হাসি হাসল। কারণ কোম্পানিতে আমার মতো ছোট লোকদের কেউ মনে রাখে না। তারা শুধু ফাইল ডেটা দেখে, এবং আমাকে জালিয়াতির সন্দেহের দলে ফেলে দেওয়া হয়েছিল। প্রিয়া তার ভ্রু কুচকাল, তার মুখমণ্ডল নিষ্পাপ কিন্তু দৃঢ় ছিল। কিন্তু আপনি কিছু ভুল করেননি? হ্যাঁ, আমি কিছু ভুল করিনি। মিনার গলা ধরে এলো। কিছুক্ষণ পরে প্রিয়া তার খিচুড়ি শেষ করল। এটি সুস্বাদু ছিল না, কিন্তু মেয়েটি এটি এত দ্রুত খেয়ে নিল যেন সে মাকে অনুভব করাতে চায় যে সবকিছু ঠিক আছে। মিনা পাত্র পরিষ্কার করল এবং তারপর চাকরির জন্য আবেদন খুঁজতে আলমারি খুলল। সেই কোম্পানিগুলোর নাম যারা তাকে প্রত্যাখ্যান করেছিল, সেই ফর্মগুলো যা এখনও পাঠানো হয়নি, সেই জায়গাগুলো থেকে অস্পষ্ট প্রতিশ্রুতি যেখানে সে সাক্ষাৎকারের জন্য গিয়েছিল। হঠাৎ দরজায় কড়া পড়ল। মিনা চমকে গেল। এই ছোট বাড়িতে অতিথি কমই আসত। প্রতিবেশীরা একে অপরকে জানত, কিন্তু এই সময় কেউ আসত না। সে দরজা খুলল। তার সামনে সাদা শার্ট পরা একজন লোক দাঁড়িয়েছিল, যার মুখে চিন্তা ছিল। মিনাজি, তাই না? আমি রিনা, অর্থ বিভাগে কাজ করি। আমার কথা কি আপনার মনে আছে? মিনা চমকে গেল। একটি ছোট আশার আলো জ্বলে উঠল। কি ব্যাপার রিনা? সহকর্মীটি ভিতরে তাকাল এবং প্রিয়াকে বিছানায় কাগজ ভাঁজ করতে দেখল। তারপর আস্তে করে ফিসফিস করল, আমি আপনাকে একটি কথা বলতে এসেছি। আপনাকে চাকরি থেকে বের করে দেওয়ার ক্ষেত্রে সিস্টেমে একটি ত্রুটি হয়েছিল। কর্মচারী আইডি ভুলভাবে প্রবেশ করানো হয়েছিল, কিন্তু মানব সম্পদ বিভাগের মিসেস শর্মা ফাইলটি আবার খুলতে চাইছেন না, কারণ এটি তার দায়িত্বের সাথে যুক্ত। মিনার মনে হল যেন তার সমস্ত শক্তি শেষ হয়ে গেল। সে দাঁড়িয়ে থাকতে পারল না। ভুলভাবে প্রবেশ করানো হয়েছিল? হ্যাঁ, যেদিন আইটি সফটওয়্যার আপডেট করল, ডেটার একটি অংশ ভুল কলামে চলে গেল। আপনার আইডি জালিয়াতির সন্দেহে থাকা কারো আইডির সাথে মিলে গেল, কিন্তু মিসেস শর্মা এটি উপেক্ষা করেছিলেন। রিনার কণ্ঠস্বর ধীরে ধীরে অপরাধবোধে ভরে গেল। আমি বুঝতে পারছিলাম না কি করব, তাই আমি আপনাকে জানানোর সিদ্ধান্ত নিলাম। মিনা চেয়ারে ধপ করে বসে গেল। তার মাথায় সব কিছু ঘুরছিল। একটি প্রযুক্তিগত ভুল, একটি সংখ্যা, শুধু একটি ছোট ভুল মা মেয়েকে প্রায় সব কিছু হারানোর পর্যায়ে নিয়ে এসেছিল। ধন্যবাদ, সে দীর্ঘশ্বাস ফেলল। কমপক্ষে আমি জানি যে আমি পাগল নই। রিনা চলে যেতেই প্রিয়া দৌড়ে এসে তার মাকে জড়িয়ে ধরল। মা, আবার কাঁদছ? মিনা চোখের জল মুছল, তার মেয়ের দিকে তাকাল। প্রিয়া, আমার সাথে একটি প্রতিশ্রুতি করো। মা উঠে দাঁড়াবে, মা সব কিছু আবার ঠিক করে দেবে। আমার আপনার ওপর বিশ্বাস আছে। প্রিয়ার সাধারণ শব্দগুলো মিনার হৃদয়কে উষ্ণ করে দিল। সে কয়েক সপ্তাহের মধ্যে প্রথমবারের মতো গভীরভাবে শ্বাস নিল। তার অনেক সময় হয়ে গিয়েছিল যখন সে অনুভব করতে ভুলে গিয়েছিল যে তার কাছে এখনও আশা করার অধিকার আছে। কিন্তু সেই সন্ধ্যায় যখন সে রিনার কথাগুলোর বিষয়ে ভাবল, তখন তার মন অস্থির হয়ে গেল। যদি সব কিছু সেলাকমই হয়, তবে তার মানে ছিল যে তাকে কোম্পানি থেকে শুধু সিস্টেমের ভুল এবং একজন আরও শক্তিশালী ব্যক্তির উদাসীনতার কারণে বের করে দেওয়া হয়েছিল। তার কি মামলা করা উচিত, নাকি ফাইলটি আবার খোলার অনুরোধ করা উচিত, নাকি ক্ষতিপূরণ চাওয়া উচিত? একটি ফোনের ঘণ্টা বাজল, যার ফলে তার চিন্তাগুলো ভেঙে গেল। অজানা নম্বর। হ্যালো, আমি মিনা বলছি। অন্যদিকে একজন লোকের গভীর স্থির কণ্ঠস্বর এলো। আমি অরুণ খান্না, খান্না ইন্ডাস্ট্রিজের সিইও।
আমার আপনার সাথে দেখা করা দরকার। মিনা স্তব্ধ হয়ে গেল। এই কণ্ঠস্বর খুব পরিচিত ছিল। এটা হতে পারে না। এই কি সেই ব্যক্তি ছিলেন? আপনি কি আমাকে চিনতে পেরেছেন? তিনি আরও জিজ্ঞাসা করলেন। তার কণ্ঠস্বর ধীর হয়ে গেল। আমি সেই ব্যক্তি যিনি আজ সকালে প্রিয়ার কাছ থেকে সাইকেল কিনেছিল। ফোন মিনার হাত থেকে পড়ে গেল। সে এক ধাপ পিছিয়ে গেল। তার হৃৎস্পন্দন জোরে জোরে হচ্ছিল। ভয়ের কারণে নয়, বরং এই কারণে যে সে জানত যে সেই মুহূর্ত থেকে মা মেয়ের জীবন আগের মতো থাকবে না এবং একটি বড় ঝড় আসতে চলছিল। সেই রাতে ছোট্ট ভাড়া করা ঘরটি স্বাভাবিকের চেয়ে বেশি সময় ধরে আলোকিত ছিল। মিনা জানালার পাশে বসেছিল। তার চোখ ধুলোময় কাঁচের বাইরে ঘন কালো আকাশ দেখছিল। ভিতরে প্রিয়া শান্তিতে ঘুমোচ্ছিল। তখনও তার বালিশ শক্ত করে ধরেছিল, যেন সে এখনও একটি গোলাপি সাইকেলের স্বপ্ন দেখছিল যা তার কাছ থেকে কখনো দূরে যায়নি। দুপুরে সিইও অরুণ খান্নার ফোন মিনাকে তখনও হতবাক করে রেখেছিল। তিনি, যিনি একসময় একটি দূরবর্তী নাম ছিলেন যা কেবল অভ্যন্তরীণ তথ্য বা ব্যবসায়িক সংবাদে দেখা যেত, এখন সরাসরি তাকে ফোন করে একটি বৈঠকের প্রস্তাব দিচ্ছিলেন। সে বিভ্রান্ত, অনিশ্চিত এবং সন্দেহপ্রবণ ছিল। এটা কি একটি সত্যিকারের ক্ষমা ছিল, নাকি কেবল একটি পদ্ধতিগত ত্রুটি লুকানোর জন্য একটি পদ্ধতি বা একটি আনুষ্ঠানিক সান্ত্বনা? মিনা চায়নি যে প্রিয়া সেই ফোনটি শুনুক, এবং সে তার মেয়েকে চিন্তিত তো একেবারেই করতে চায়নি। সে চুপচাপ উঠল, এক গ্লাস ঠান্ডা জল ঢালল, শান্ত থাকার জন্য ছোট ছোট চুমুক দিল। ফোন আবার ভাইব্রেট হল। অজানা নম্বর থেকে একটি বার্তা। আমি আগামীকাল সকালে 9টায় পার্ল ক্যাফেতে আপনার জন্য অপেক্ষা করব। যদি আপনি না আসেন তবুও আমি বুঝব, কিন্তু দয়া করে আমাকে বোঝানোর একটি সুযোগ দিন। শুধু একটি বাক্য, কিন্তু এটি তার হৃদয়কে ভারী করে দিল। সে সংক্ষেপে উত্তর দিল, আমি আসব। পরের দিন সকালে মিনা তার সবচেয়ে পরিষ্কার সাদা শার্ট এবং কালো প্যান্ট পরল যা তার কাছে বাকি ছিল। সে প্রিয়াকে পাড়ার এক দয়ালু সবজি বিক্রেতা আন্টির কাছে রেখে দিল, যিনি প্রায়শই মেয়েটির দেখাশোনায় সাহায্য করতেন। যখন সে পার্ল ক্যাফেতে পৌঁছাল, যা কাঁচের দেয়াল এবং উষ্ণ হলুদ আলোযুক্ত একটি জমকালো জায়গা ছিল, তখন সে নিজেকে মার্জিতভাবে তৈরি করা লোক, ল্যাপটপ ধরা হাত এবং কিবোর্ডের ছন্দবদ্ধ টাইপিংয়ের মধ্যে হারিয়ে গেল। কিন্তু যখন তার চোখ একটি কোণে বসা সেই লোকটির উপর পড়ল, যার চোখও তার জন্য অপেক্ষা করছিল, তখন আশেপাশের সব কিছু হঠাৎ ঝাপসা হয়ে গেল। নমস্কার মিনাজি, সে দাঁড়াল। তার কণ্ঠস্বর আগের চেয়েও ধীর ছিল। নমস্কার মিস্টার খান্না, সে উত্তর দিল। তার কণ্ঠে শীতলতা লুকানো গেল না। তারা বসল। একজন ওয়েটার এলো। মিস্টার খান্না 2 কাপ গরম চায়ের অর্ডার দিলেন। তারা দুজনেই কয়েক সেকেন্ডের জন্য চুপ থাকল, যা অন্তহীন লাগছিল। প্রথমে সে কথা বলতে শুরু করল, আমি ক্ষমা চাইতে চাই। মিনা তার মাথা সামান্য নিচু করল। তার চোখ তার কাছ থেকে সরল না। ভুল আপনার নয়, সিস্টেমের ছিল, তাই না? সে ধীরে ধীরে প্রতিটি শব্দে জোর দিয়ে বলল। মিস্টার খান্না তার চোখ থেকে চোখ সরালেন না, কিন্তু তার কাঁধ সামান্য ঝুঁকে গেল। ভুল আমার ছিল। আমি ভালোভাবে যাচাই না করেই সই করে দিয়েছিলাম। চূড়ান্ত দায়িত্ব আমার, এবং আমি আপনাকে এবং আপনার মেয়েকে একটি অকল্পনীয় ফল ভোগ করতে বাধ্য করেছি। মিনা একটি গভীর শ্বাস আটকাল। সে রাগ করতে চাইছিল, তার সমস্ত হতাশা সেই লোকটির ওপর বের করতে চাইছিল, কিন্তু অদ্ভুত বিষয় এই যে সে কেবল ক্লান্তি অনুভব করছিল। আমি আমার চাকরি হারালাম, আমার আয় হারালাম, আমার মেয়েকে সপ্তাহ ধরে শুধু লবণ রুটি খেতে হলো। আমি চাকরির জন্য এমনভাবে ভিক্ষা করছিলাম যেন কেউ দয়া চাইছে। সে থামল। তার হাত টেবিল ক্লথের কিনারা শক্ত করে ধরেছিল। মিস্টার খান্না চুপচাপ শুনতে থাকলেন, মাঝে কথা না বলে। যখন সে থামল, তখন তিনি ধীরে করে বললেন, মিনা, আমার মনে আছে যে আপনি বরখাস্তের সিদ্ধান্তের বিরুদ্ধে একটি আবেদন পাঠিয়েছিলেন, কিন্তু মানব সম্পদ বিভাগ সেটি আমার কাছে পৌঁছায়নি। আপনার নাম সিস্টেম থেকে জালিয়াতি হিসাবে চিহ্নিত ছিল, তাই তারা আর বিবেচনা করেনি। তাহলে একটি ভুল সংখ্যা আমার পুরো কর্মজীবন নষ্ট করার জন্য যথেষ্ট ছিল? সে ফ্যাকাশে হাসি হাসল। হ্যাঁ, এবং এটি একটি পুরো যন্ত্রপাতির ভুল যার আমি প্রধান। তারা আবার চুপ হয়ে গেল। চা ঠান্ডা হয়ে গিয়েছিল। বাইরে লোকেরা তাদের নিজ নিজ জীবনে ব্যস্ত ছিল, কিন্তু সেই ক্যাফের কোণে শুধু দুজন লোক একে অপরের মুখোমুখি ছিল, পদ এবং প্রতিপত্তিকে সরিয়ে রেখে। কেবল স্পষ্টভাবে দৃশ্যমান ক্ষতগুলো বাকি ছিল। আপনি আমাকে এখানে শুধু ক্ষমা চাওয়ার জন্য ডেকেছেন? সে জিজ্ঞাসা করল। না, তিনি উত্তর দিলেন, এবং টেবিলের ওপর একটি ফাইল রাখলেন। আমি মামলাটির আবার তদন্তের আদেশ দিয়েছি। অভ্যন্তরীণ নিরীক্ষা বিভাগ ত্রুটির বিষয়টি নিশ্চিত করেছে। আমি আপনাকে কাজে ফিরে আসার জন্য আমন্ত্রণ জানাতে চাই।
মিনা এক মুহূর্তের জন্য চমকে গেল। সে ফাইলটি খুলল। নিজের নাম, পুরনো পদ এবং নীল কালিতে লেখা একটি হাতে লেখা চিঠি দেখল, যার হাতের লেখা স্পষ্ট ছিল। মিনাজি, আমি দুঃখিত যে আমি আগে আওয়াজ তুলিনি। রিনা। মিস্টার খান্না আরও বললেন, এটি শুধু চাকরি পুনর্বহালের বিষয়ে নয়। আমি চাই যে আপনি অভ্যন্তরীণ প্রতিক্রিয়া টিমে যোগ দিন, যা আমি প্রশাসনিক অসদাচার, বিশেষ করে মানব সম্পদে পর্যবেক্ষণের জন্য স্থাপন করছি। আমার আপনার মতো কারো দরকার। মিনা ওপরে তাকালো, তার চোখ লাল ছিল। আমি আপনাকে কেন বিশ্বাস করব? মিস্টার খান্না গভীর শ্বাস নিলেন। আমি আজ আপনাকে বিশ্বাস করতে বলছি না, কিন্তু আমি সঠিক কাজটি করতে চাই, শুধু আপনার জন্য নয়, বরং একটি পুরো পদ্ধতির জন্য যা আপনার মতো অনেক লোককে হতাশায় ফেলে দিয়েছে। তিনি কয়েক সেকেন্ডের জন্য তার চোখ বন্ধ করলেন এবং তারপর ধীরে ধীরে মাথা নাড়লেন। আমার ভাবার দরকার আছে, কিন্তু যদি আমি ফিরে আসি তবে আমি আগের মতো চুপ থাকব না। এটাই কারণ যে আমি চাই যে আপনি ফিরে আসুন। তিনি ধীরে করে হাসলেন। প্রথমবারের মতো তার চোখে কোনো ভান ছাড়াই সততার ঝলক ছিল। মিনা মিশ্র অনুভূতি নিয়ে ক্যাফে থেকে বের হল। সে নিশ্চিত ছিল না যে সে এইমাত্র ক্ষমা করেছে নাকি শুধু নিজের জন্য একটি নতুন দরজা খুলেছে। কিন্তু একটি জিনিস সে নিশ্চিতভাবে জানত, তার এখন আর একা অনুভব হচ্ছিল না। যখন সে তার ঘরে পৌঁছাল, তখন প্রিয়া তাকে নেওয়ার জন্য দৌড়াল। মেয়েটি খুশি হয়ে হাসল। সে একটি আঁকা ছবি তুলল। মা, দেখো, আমি সাইকেলটি আবার বানিয়েছি। পরের বার আমরা এটা বিক্রি করব না, ঠিক আছে? মিনা তার মেয়েকে শক্ত করে জড়িয়ে ধরল। তার হৃদয়ে আশার একটি আলো আবার জ্বলে উঠেছিল। দূরের ভারী মেঘ ধীরে ধীরে কাটছিল। ওপরে সূর্যের আলো পাতাগুলোর মধ্য দিয়ে ছাকছিল, এবং মিনা জানত যে কাল সে আবার উঠে দাঁড়াবে। কিন্তু এখন সে আর আগের মতো হবে না। সেই সকালে দিল্লিতে হালকা বৃষ্টি হচ্ছিল। সেই ছোট্ট গলির ওপর, যেখানে মিনা এবং তার মেয়ের ঘর গভীর গলিগুলোর মধ্যে লুকিয়েছিল, বৃষ্টির ফোঁটা টিনের ছাদে গড়িয়ে পড়ছিল এবং তারপর পুরনো ইটের মেঝেতে টপ টপ করে পড়ছিল। মিনা স্বাভাবিকের চেয়ে তাড়াতাড়ি জেগে গেল। আগের রাতে এসে ঘুমাতে পারেনি। মিস্টার খান্নার সাথে সাক্ষাতের পর তার মন অতীত, বর্তমান এবং একটি অনিশ্চিত ভবিষ্যতের মধ্যে জড়িয়েছিল। সে মনে মনে ভাবল, আমার কি সত্যি ফিরে যাওয়া উচিত, সেই জায়গা যা শুধু একটি ভুল ডেটা এন্ট্রির কারণে তার মুখের ওপর দরজা বন্ধ করে দিয়েছিল? এখনও কি তার জায়গা ছিল? কিন্তু তারপর সে প্রিয়াকে দেখল, যে এখনও শান্তিতে ঘুমোচ্ছিল। তার গোলাপি গাল বালিশের ওপর রাখা ছিল। সে জানত যে উত্তরটি স্পষ্ট ছিল। সে চিরতরে অন্ধকারে থাকতে পারত না। না, সে তার মেয়েকে অভাবে জীবনযাপন করতে দিতে পারত। সে তার ফোন খুলল, একটি বার্তা টাইপ করল এবং পাঠিয়ে দিল, আমি কাজে ফিরে আসার জন্য সম্মত, সোমবার সকালে দেখা হবে। কিছু মিনিট পরে উত্তর এলো, ধন্যবাদ, আমি সবকিছু ব্যবস্থা করে দেব। মিনা ফোন বন্ধ করে দিল, উঠল এবং কিছু টোস্ট ও সয়া দুধ দিয়ে একটি সাধারণ সকালে নাস্তা তৈরি করল। প্রিয়া উঠল, তার চোখ রগড়াল এবং তারপর এমনভাবে বসল যেন তার কিছু গুরুত্বপূর্ণ মনে পড়েছে। মা, আপনি কি আবার কাজে যাচ্ছেন? মেয়েটি জিজ্ঞেস করল। তার চোখ দুটো চকচক করছিল। মিনা হাসল। সে তার মেয়েকে দুধের গ্লাস দিল। হ্যাঁ, সোমবার থেকে, কিন্তু আমি প্রতিদিন সন্ধ্যায় তাড়াতাড়ি বাড়ি আসব। প্রিয়া খুশি হয়ে চিৎকার করে উঠল, তার মাকে শক্ত করে জড়িয়ে ধরল। তার চোখে তার মাকে আবার কাজ করতে দেখার চেয়ে ভালো কিছু ছিল না। এখন তাকে তার মাকে দুঃখী, চাল, বিদ্যুতের বিল, ভাড়ার জন্য রাতভর জেগে থাকতে দেখতে হবে না। সোমবার সকালে মিনা খান্না ইন্ডাস্ট্রিজে ফিরে এলো। গেট দিয়ে যাওয়ার সময় সে তার পুরনো সহকর্মীদের কৌতূহলী দৃষ্টি অনুভব করল। কেউ কেউ মাথা নেড়ে নমস্কার জানালো, কেউ কেউ তার পাশ দিয়ে যাওয়ার সময় নিজেদের মধ্যে ফিসফিস করল। সে জানত যে জায়গা থেকে তাকে বের করে দেওয়া হয়েছিল সেখানে ফিরে আসা সহজ ছিল না। কিন্তু মিনা কাউকে খুশি করার জন্য এখানে আসেনি। 5 তলার মিটিং রুমে তাকে মিস্টার খান্না এবং অভ্যন্তরীণ প্রতিক্রিয়া টিমের কিছু নতুন প্রতিনিধি স্বাগত জানাল। প্রথম যে জিনিসটি তাকে অবাক করল তা হল এমন একজন মহিলার উপস্থিতি যার সাথে তার দেখা করার আশা ছিল না, শ্রীমতী শর্মা, মানব সম্পদ প্রধান। শ্রীমতী শর্মার মুখ কিছুটা ফ্যাকাশে লাগছিল। যদিও তিনি শান্ত থাকার চেষ্টা করছিলেন, কিন্তু যখন তার চোখ মিনার সাথে মিলিত হল, তখন তিনি এক মুহূর্তের জন্য চমকে গেলেন।
আমার মনে হয় আপনারা সবাই মিনাজিকে বরখাস্ত করার ক্ষেত্রে হওয়া গুরুতর ত্রুটি সম্পর্কে জানেন। মিস্টার খান্না কথা বলতে শুরু করলেন। আজ আমরা শুধু তাকে স্বাগত জানাচ্ছি না, বরং আনুষ্ঠানিকভাবে একটি অভ্যন্তরীণ তদন্ত দলও গঠন করছি। প্রশাসনিক অসদাচরণ সম্পর্কিত সমস্ত ফাইল আবার পুনরায় পর্যালোচনা করা হবে, যার মধ্যে সংশ্লিষ্ট প্রত্যেক ব্যক্তির দায়িত্বও অন্তর্ভুক্ত। ঘরের বাতাস যেন জমে গেল। শ্রীমতী শর্মা আস্তে করে তার ঠোঁট টিপলেন। তার আঙুলগুলো টেবিলের ওপর হালকাভাবেই টোকা দিচ্ছিল। তিনি ফ্যাকাশে হাসি হাসলেন। মিস্টার খান্না, যদি আপনি মনে করেন যে একটি প্রযুক্তিগত ত্রুটি সমস্ত প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলার জন্য যথেষ্ট কারণ, তবে আমার ভয় হয় যে এই পদ্ধতি কাজ করবে না। মিনা শান্ত থাকল। সে সাথে সাথে উত্তর দিল না। সে জানত যে শ্রীমতী শর্মা দায়িত্ব এড়ানোর চেষ্টা করছেন। মিস্টার খান্না স্বাভাবিকের চেয়ে বেশি দৃঢ়স্বরে উত্তর দিলেন। কেউ সিস্টেমকে দোষ দিচ্ছে না, প্রযুক্তিগত ত্রুটি তো কেবল শেষ খড়কুটো ছিল। বিষয়টি হল ত্রুটি হওয়ার পরে আমরা এটিকে কিভাবে সামলালাম, এবং আপনি সেই ব্যক্তি ছিলেন যিনি মিনাজির আপিল উপেক্ষা করার সিদ্ধান্ত নিয়েছিলেন। শ্রীমতী শর্মা আপত্তি করার চেষ্টা করলেন, কিন্তু ঘরের অন্য সদস্যের দৃষ্টি সব কিছু বলে দিল। মিনা সোজা হয়ে বসল। মাসের মধ্যে প্রথমবারের মতো তার মনে হল যে সে একা নয়। সভাটি প্রায় 2 ঘণ্টা চলল। শেষে মিস্টার খান্না তাকে নতুন কাজের একটি তালিকা দিলেন। তার পুরনো পেশাদার কাজ ছাড়াও সে কর্মচারীদের কাছ থেকে অভ্যন্তরীণ বিষয়ে প্রতিক্রিয়া সমন্বয়ে অংশ নেবে। একটি সহজ কাজ নয়, কিন্তু আগের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং অর্থপূর্ণ। মিটিং রুম থেকে বেরিয়ে এসে মিনা 5 তলার বারান্দার সামনে এক মুহূর্তের জন্য চুপচাপ দাঁড়িয়ে রইল। নিচে কোম্পানির উঠোন দেখছিল, যা এক সময় তার হৃদয়ের সবচেয়ে যন্ত্রণাদায়ক ক্ষত ছিল। সেখান থেকে সে অপমানে চলে গিয়েছিল। সেই একই জায়গায় এখন সে ধীরে ধীরে নিজের মূল্য আবার প্রতিষ্ঠিত করছিল। সেই সন্ধ্যায় যখন সে তার পুরোনো টেবিলটি আবার গুছিয়ে নিচ্ছিল, যা ভাগ্যক্রমে এখনও নোটপ্যাড, পুরনো চায়ের কাপ এবং প্রিয়ার ছবি নিয়ে তেমনই ছিল, তখন দরজায় কড়া পড়ল। এটি ছিল রিনা, সেই যুবতী মেয়েটি যে ঝুঁকি নিয়ে অসদাচরণের বিষয়টি প্রকাশ করেছিল। মিনাজি, রিনা কিছুটা লজ্জা পাচ্ছিল। আমি দুঃখিত যে আমি আগে বলিনি। মিনা হাসল, উঠল এবং তাকে হালকা করে জড়িয়ে ধরল। কোনো ব্যাপার না, তুমি আগেই খুব সাহসী। রিনা মাথা নিচু করে আস্তে করে বলল, শ্রীমতী শর্মা আমাকে হুমকি দিয়েছিলেন, বলেছিলেন যে যদি আমি প্রকাশ করি তবে আমার বদলি করে দেওয়া হবে। এখন তোমাকে চিন্তা করতে হবে না, আমরা সব কিছু স্পষ্ট করে দেব। মিনা আস্তে করে তার কাঁধে চাপড় দিল। সেই রাতের খাবারের জন্য মিনা একটি অতিরিক্ত পাউরুটি, 2টি কলা এবং কিছু ডিম কিনল। প্রিয়া মাকে বাড়ি ফিরতে দেখেই দৌড়ে এসে জড়িয়ে ধরল। মা, আপনাকে কি বকা দিয়েছে? মেয়েটি জিজ্ঞেস করল। না, বরং আমার প্রশংসা করেছে, মিনা হেসে ফেলল। প্রিয়া উৎসাহের সাথে মা মেয়ের খাবারের জন্য ছোট টেবিল ক্লথ পাতল। টিভিতে অনুপ্রেরণামূলক মহিলাদের নিয়ে একটি অনুষ্ঠান চলছিল। মিনা চুপচাপ দেখতে থাকল। তার হৃদয়ে কিছু আলোড়ন সৃষ্টি হচ্ছিল। হয়তো একদিন সেও সেই মহিলাদের মধ্যে একজন হবে, কাউকে হারানোর জন্য নয়, বরং এই কারণে যে সে হার মানেনি। যখন প্রিয়া ঘুমিয়ে গেল, তখন সে তার ফোনটি আবার খুলল। কোম্পানির অভ্যন্তরীণ সিস্টেম থেকে সমস্ত কর্মচারীদের একটি ইমেল পাঠানো হয়েছিল। মিনাজিকে আবার স্বাগত। অভ্যন্তরীণ তদন্ত দল গঠন করা হয়েছে। প্রশাসনিক লঙ্ঘন বা অনুপযুক্ত আচরণ সম্পর্কে সমস্ত প্রতিক্রিয়া দয়া করে অভ্যন্তরীণ মেলবক্সে পাঠান। আমরা স্বচ্ছতার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। মিনা সেই শব্দগুলো বারবার পড়ল এবং তারপর বিছানায় শুয়ে পড়ল। মাসের মধ্যে প্রথমবারের মতো সে সত্যি হাসল, কিন্তু সে জানত যে এটি কেবল শুরু ছিল। বড় ঝড় এখনও বাকি ছিল এবং অতীতের একটি ঝড় চুপচাপ ফিরে আসছিল। সপ্তাহান্তের সন্ধ্যা। দিল্লির ওপর কুয়াশার একটি পাতলা স্তর ছড়িয়েছিল। শীতের প্রথম বাতাস প্রতিটি গলি উপগলিতে ঠান্ডা আর কাঁপুনি মিছিয়ে দিচ্ছিল। মিনা এই মাত্র প্রিয়াকে ড্রয়িং ক্লাস থেকে নিয়ে ফিরেছিল। মা মেয়ে হাত ধরাধরি করে রাতের খাবারের জন্য কিছু সবজি কেনার জন্য একটি ছোট বাজার থেকে যাচ্ছিল। তার মনে হল যে সাম্প্রতিক দিনগুলো হালকা হয়েছে, অন্তত মানসিকভাবে। কাজ স্থিতিশীল হয়েছিল, অফিসে সম্পর্ক ধীরে ধীরে বন্ধুত্বপূর্ণ হচ্ছিল, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল তার মনে হচ্ছিল যে তার কথা শোনা হচ্ছে। কিন্তু জীবন কখনো কখনো মানুষকে খুব বেশি দিন শান্ত থাকতে দেয় না। যখন মা মেয়ে বাড়ি পৌঁছাল, তখন তাদের ভাড়া করা ঘরের দরজায় একজন অচেনা মহিলা দাঁড়িয়েছিলেন, যার অঙ্গভঙ্গি ছিল জমক্কালো। ব্র্যান্ডেড কোট, চকচকে উঁচু হিলের জুতো।
তার পাশে এমন একজন লোক ছিল যাকে মিনা আর কখনো দেখার আশা করেনি, সঞ্জয়। সেই বাবা যে তাকে আর প্রিয়াকে তখন ছেড়ে গিয়েছিল যখন মেয়েটি 1 বছরও হয়নি। মিনা সেখানেই জমে গেল। সে বাজারের ব্যাগ শক্ত করে ধরে ফেলল। প্রিয়া সেই লোকটিকে চিনতে পারল না, শুধু তার মা, এবং তারপর অচেনা লোকটিকে অবাক হয়ে দেখতে লাগল। কেমন আছো? সঞ্জয় বলল, তার কণ্ঠস্বর গভীর এবং কিছুটা ইতস্তত ছিল। মিনা কোনো উত্তর দিল না। তার হৃদয় এত জোরে ধরফর করছিল যেন তা তার বুক থেকে বেরিয়ে আসবে। 8 বছর, 8 বছর, কোনো বার্তা ছাড়া, একবারও খোঁজ না নিয়ে। এখন সে হঠাৎ তার মেয়ের সামনে হাজির হয়েছে। আঙ্কেল, আপনি কে? প্রিয়া নিষ্পাপভাবে জিজ্ঞেস করল। সঞ্জয় সাথে আসা মহিলাটি প্রথমে কথা বললেন। প্রিয় বাচ্চা, এই আঙ্কেল তোমার বাবা। এই শব্দগুলো ঠান্ডা ছুরির মতো বাতাসে বিঁধে গেল। মিনা তার মেয়ের হাত শক্ত করে ধরল। তার চোখ তীক্ষ্ণ হয়ে গেল। তুমি এখানে কি করছো? তুমি কি অনেক আগে আমার জীবন থেকে উধাও হয়ে যাওনি? সঞ্জয় মাথা নিচু করল, কিন্তু অন্য মহিলাটি তার দৃষ্টি বজায় রাখলেন। আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে এসেছি। সঞ্জয় প্রিয়ার আসল বাবা। আমাদের কাছে সন্তানের কাস্টডির জন্য আবেদন করার আইনি অধিকার আছে। কাস্টডি? মিনা প্রায় চিৎকার করে উঠল। তোমাদের মনে হয় এই অধিকার কোথা থেকে এলো? গত 8 বছরে কে তাকে লালন পালন করেছে? কে তার রাতের জ্বরের চিন্তা করেছে? যখন দুধ কেনার টাকা ছিল না, তখন কে তাকে পাতলা খিচুড়ি খাইয়েছে? আর তুমি কোথায় ছিলে? সঞ্জয় লজ্জায় তার ঠোঁট কামড়াল। সেই মহিলা, যার নাম নেহা, একটি প্রতিষ্ঠিত ল ফার্মের আইনজীবী ছিলেন। তিনি একটি ফাইল বের করলেন। আমরা এখানে তর্ক করতে আসিনি। এটি পিতৃত্বের নিশ্চিতকরণের প্রমাণপত্র, এবং কাস্টডির জন্য আবেদন প্রস্তুত করা হচ্ছে। কাস্টডি? মিনা প্রায় চিৎকার করে উঠল। তোমাদের মনে হয় এই অধিকার কোথা থেকে এলো? গত 8 বছরে কে তাকে লালন পালন করেছে? কে তার রাতের জ্বরের চিন্তা করেছে? যখন দুধ কেনার টাকা ছিল না, তখন কে তাকে পাতলা খিচুড়ি খাইয়েছে? আর তুমি কোথায় ছিলে? সঞ্জয় লজ্জায় তার ঠোঁট কামড়াল। সেই মহিলা, যার নাম নেহা, একটি প্রতিষ্ঠিত ল ফার্মের আইনজীবী ছিলেন। তিনি একটি ফাইল বের করলেন। আমরা এখানে তর্ক করতে আসিনি। এটি পিতৃত্বের নিশ্চিতকরণের প্রমাণপত্র, এবং কাস্টডির জন্য আবেদন প্রস্তুত করা হচ্ছে। আমরা আলোচনা করতে চাই, আদালতে যেতে চাই না। মিনা ফাইলটি ছিনিয়ে নিল এবং দ্রুত চোখ বুলিয়ে পড়ল। তার চোখ রাগে ঝাপসা হয়ে গেল। ডিএনএ টেস্ট রিপোর্ট, সঞ্জয়ের নিশ্চিতীকরণ চিঠি। এটি প্রমাণ করার প্রমাণ যে তার আয় স্থিতিশীল, ঘর, জমি, গাড়ির মালিক। এই সব তার বিরুদ্ধে একটি অভিযোগপত্রের মতো ছিল। একজন একা মা, যার কোনো সম্পত্তি নেই, কোনো স্বামী নেই, যিনি ভাড়া করা বাড়িতে থাকেন। এটা ভেবো না যে আমি আইন জানি না, সে বলল। তার কণ্ঠস্বর কাঁপছিল। আদালত কখনো শিশুকে এমন ব্যক্তিকে হস্তান্তর করবে না যে বাবার দায়িত্ব কখনো পূরণ করেনি, তার কাছে যত টাকাই থাকুক না কেন। নেহা ধীরে করে ঠোঁট বাঁকাল। আমরা ন্যায় বিচারে বিশ্বাস করি, এবং আইন একজন আসল বাবার অধিকারও রক্ষা করবে, যার কাছে আরও ভালো লালন পালনের পরিস্থিতি আছে। প্রিয়া, যে এতক্ষণ পুরো বিষয়টি বুঝতে পারেনি, চুপচাপ তার মায়ের পিছনে লুকিয়ে পড়ল। মিনা নিচে বসল এবং তার মেয়েকে জড়িয়ে ধরল। আমার জান, এই সেই লোক যার কথা মা তোমাকে বলেছিল, যে তখন চলে গিয়েছিল যখন তুমি খুব ছোট ছিলে। প্রিয়া অবাক হয়ে সেই লোকটির দিকে তাকাল। আপনি কি সত্যি আমার আসল বাবা? সঞ্জয় হাঁটু গেড়ে বসল এবং হাসার চেষ্টা করল। বাবাকে ক্ষমা করে দাও, বাবা ভুল ছিল, বাবা নিজের ভুল শুধরাতে চায়। মিনা মাঝপথে কথা কেটে দিল। এর কোনো দরকার নেই। যদি তুমি তোমার ভুল শুধরাতে চাও, তবে চলে যাও এবং বাচ্চার জীবনে আর কোনো অশান্তি সৃষ্টি করো না। নেহা ধীরে করে মাথা নাড়ল। যদি আপনি জেদ করেন, তবে আমরা আইনি প্রক্রিয়া শুরু করব। পরের সপ্তাহে আপনার সাথে দেখা করছি। তারা দুজন চলে গেল। পিছনে একটি ভারী নীরবতা রেখে গেল। প্রিয়া সেখানেই বসে রইল। তার গোল চোখ বিভ্রান্ত ছিল। মা, আমি কোথাও যাব না। আমার আসল বাবা দরকার নেই, আমার শুধু আপনাকে দরকার। মেয়েটি বলল, তার গালে অশ্রু গড়িয়ে পড়ল। মিনা তার মেয়েকে শক্ত করে জড়িয়ে ধরল। তার হৃদয় দম বন্ধ হয়ে গেল। মাও তোমাকে কখনো নিজের থেকে দূরে যেতে দেবেন না। সেই রাতে মিনা ঘুমাতে পারল না। সে তার কম্পিউটার খুলল, আইনি তথ্য খুঁজল। কোম্পানির উকিল মিস্টার খান্নার একজন পুরনো বন্ধুকে ফোন করল। তিনি আগামীকাল তার সাথে দেখা করার প্রতিশ্রুতি দিলেন, পুরো সাহায্যের আশ্বাস দিলেন। পরের দিন সকালে মিস্টার খান্না জানতে পারলেন। তিনি সাথে সাথে তাকে তার অফিসে ডাকলেন।
আপনি একা নন, তিনি বললেন। তার চোখে সত্যিকারের উদ্বেগ ছিল। আমরা আপনাকে লড়তে সাহায্য করব, শুধু ন্যায়ের জন্য নয়, বরং এমন একটি শিশুর জন্য যাকে বিতর্কে বাঁচতে হবে না। মিনা আবেগপ্রবণ ছিল, কিন্তু তবুও চিন্তিত ছিল। আমি তাকে জানি, সে ভালোবাসার জন্য আসেনি, এর পিছনে নিশ্চয়ই অন্য কোনো কারণ আছে। মিস্টার খান্না মাথা নাড়লেন, এবং আমরা তদন্ত করব, চিন্তা করবেন না। যখন সে অফিস থেকে বেরিয়ে গেল, মিস্টার খান্না তাকে দেখতে থাকলেন। তার মনে একটি অদ্ভুত অনুভূতি জাগল। এটি এখন শুধু সহানুভূতি ছিল না, এটি ছিল একটি কম্পন, এমন একজন মহিলার প্রতি যিনি এত দুঃখ সহ্য করেছিলেন, কিন্তু তবুও ঝড়ের মাঝে একটি বটগাছের মতো শক্ত দাঁড়িয়েছিলেন। সেই সন্ধ্যায় প্রিয়া তার মাকে একটি নতুন ড্রয়িং দিল। মা, আমি একটি ঘর বানিয়েছি যেখানে আপনি আর আমি থাকি। একটি বোগেনভিলিয়া গাছও আছে। কেউ আমাদের আলাদা করতে পারবে না, তাই না মা? মিনা মাথা নাড়ল, তার গলা ধরে এলো। কেউ না আমার জান, কেউ না। কিন্তু তার হৃদয়ে সে জানত ঝড় সবে শুরু হয়েছিল, এবং প্রিয়ার সুরক্ষার জন্য তাকে আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী হয়ে দাঁড়াতে হবে। যদিও তার সামনে একটি পুরো আর্থিক, আইনি শক্তি এবং অতীতের ভূত চুপচাপ ফিরে আসছিল। সেই দিন দিল্লিতে বিষণ্ণতা ছেয়েছিল। ধূসর আকাশ যেন আসন্ন ঝড়ের ইঙ্গিত দিচ্ছিল। মিনা তার অফিসে বসেছিল। তার হাত এখনও রিপোর্ট যাচাইয়ে ব্যস্ত ছিল, কিন্তু তার মন পুরোপুরি সেখানে ছিল না। সঞ্জয় এবং নেহার, সেই তীক্ষ্ণ চোখযুক্ত মহিলা এবং কাস্টাডির ফাইলের সাথে হঠাৎ আগমন সেই শান্তির উপর একটি জোরদার আঘাত করেছিল। যদিও বন্ধু, উকিল এবং এমনকি মিস্টার খান্নাও তাকে আশ্বাস দিচ্ছিলেন যে তারা পুরো সাহায্য করবেন, মিনা ভালোভাবে বুঝতেন একবার আইনি লড়াই শুরু হয়ে গেলে কিছুই নিশ্চিত ছিল না। সে শুধু একজন একা মা ছিল, যার কোনো সম্পত্তি নেই, কোনো সম্পর্ক নেই, কোনো শক্তি নেই, এবং অন্যদিকে তাদের কাছে টাকা ছিল, ব্যক্তিগত উকিল ছিল, এবং স্পষ্টতই এমন কোনো উদ্দেশ্য ছিল যা মোটেও সরল ছিল না। যে জিনিসটি তাকে সবচেয়ে বেশি অস্থির করেছিল তা ছিল প্রিয়া। তার আসল বাবার সাথে দেখা করার দিন থেকে মেয়েটি অস্বাভাবিকভাবে শান্ত হয়ে গিয়েছিল। এখন সে ক্লাসের গল্প শোনাত না, ঘুমানোর আগে রূপকথার গল্প পড়তে বলতো না, এবং এখন আর খুশি ছোট ঘরের ছবি আঁকত না। মেয়েটি যেন একটি গর্তে গুটিয়ে গিয়েছিল, এবং কেবল মিনা জানত যে সে তার মেয়েকে কতটা আঘাত করেছে। দুপুরে অফিসের খাবার তাড়াতাড়ি শেষ করার পর মিনা আলোচনার জন্য কোম্পানির উকিলের অফিসে গেল। মিস্টার ভার্মা, আইনি বিভাগের প্রধান, একজন বিদেশ শিক্ষিত ব্যক্তি ছিলেন, যার শিল্পে খ্যাতি ছিল। ভিতরে আসুন মিনাজি, তিনি বললেন। আমি তাদের ফাইল দেখেছি। নেহা একজন ভালো উকিল, কিন্তু তাদের কাছে কাস্টডি জেতার জন্য খুব বেশি ভিত্তি নাই। যদি আদালত মানসিক এবং লালন পালনের দিকটি বিবেচনা করে, তবে আপনার পাল্লা ভারী। মিনা মাথা নাড়ল, কিন্তু তার চোখে এখনও চিন্তা ছিল। কিন্তু তাদের কাছে সম্পত্তি আছে, তারা আরও ভালো জীবনযাত্রার অজুহাত দেখিয়ে চাপ দিতে পারে। আমি বিশ্বাস করি না যে তারা শুধু আবেগগত কারণে বাচ্চাকে ফিরে চায়। মিস্টার ভার্মা ভ্রু কুঁচকালেন। আপনার কি মনে হয় তাদের অন্য কোনো উদ্দেশ্য আছে? হতে পারে এটি কোনো বিনা পলিসি বা উত্তরাধিকার সম্পর্কিত কোনো পরিকল্পনা হতে পারে। আমি জানি না, কিন্তু সঞ্জয় এমন একজন লোক যে না ভেবে কিছু করে না। মিস্টার ভার্মা নোট করলেন, ধীরে ধীরে মাথা নাড়লেন। আমি তাদের পটভূমির তদন্ত করাব। যদি কিছু সন্দেহজনক থাকে, তবে আমাদের কাছে মোকাবেলা করার একটি উপায় থাকবে। মিনা কিছুটা স্বস্তি নিয়ে ফিরল, কিন্তু রাতে যখন প্রিয়া তার কানে ফিসফিস করল, যদি আমি ভালো না থাকি, তবে কি তারা আমাকে নিয়ে যাবে মা? তখন তার দম বন্ধ হয়ে এলো। না আমার জান। যাই হোক না কেন, মা কাউকে তোমাকে নিয়ে যেতে দেবেন না, আমি প্রতিশ্রুতি দিচ্ছি। প্রতিশ্রুতি? যেমন যখন আমি ছোট ছিলাম আপনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আপনি আমাকে কখনো ছেড়ে যাবেন না। মিনা তার মেয়েকে জড়িয়ে ধরল, অশ্রু চুপচাপ তার গালে বয়ে চলল। সে যে কোনো মূল্যে তার মেয়েকে সেই লোকদের কাছ থেকে বাঁচাবে যারা কেবল শক্তি ব্যবহার করতে জানে, ভালোবাসা নয়। 2 দিন পর মিস্টার খান্না মিনাকে তার অফিসে ডাকলেন। তার মুখমণ্ডল গুরুতর ছিল, তার চোখে স্পষ্ট ইতস্তত ছিল। আমাকে আপনাকে মানসিকভাবে প্রস্তুত করার দরকার আছে, একটি কথা আছে। মিনার বুক ধপ করে উঠল। আজ সকালে আমি একটি বেনামি চিঠি পেয়েছি। প্রেরক সঞ্জয়ের কোম্পানির একজন প্রাক্তন কর্মচারী, যে রিয়েল এস্টেট শিল্পে একজন বড় ব্যবসায়িক অংশীদার। চিঠিতে তিনি প্রকাশ করেছেন যে এই কোম্পানি গ্রাহকদের প্রতারণা এবং অনেক শেয়ার হোল্ডারের জন্য নকল সম্পত্তি রাখার সন্দেহে আছে। মিনা চমকে গেল। আপনার মানে সঞ্জয় এতে জড়িত? সম্ভাবনা আছে, কিন্তু কোনো পাকা প্রমাণ নেই।
যদি এটা সত্যি হয় তবে কাস্টাডি চাওয়ার উদ্দেশ্য আইনি দায়িত্ব এড়ানো, সম্পত্তি মেয়ের নামে হস্তান্তর করা বা একটি সুখী পরিবারের মুখোশ তৈরি করার জন্য বাচ্চাকে ব্যবহার করা হতে পারে। আপনি আমার মানে বুঝতে পারছেন তো? মিনা স্তম্ভিত ছিল। যে বিষয়গুলো সে অস্পষ্টভাবে অনুভব করেছিল তা এখন ধীরে ধীরে স্পষ্ট হচ্ছিল। আমাদের কি এটা প্রমাণ করার কোনো উপায় আছে? সে জিজ্ঞেস করল। আমরা তদন্ত সংস্থার সাথে যোগাযোগ করছি। যদি সঞ্জয় জড়িত থাকে তবে আদালত তার বাবা হওয়ার যোগ্যতা নিয়ে আবার বিবেচনা করবে। সেই সন্ধ্যায় ঘর পরিষ্কার করার সময় তার একটি অজানা নম্বর থেকে ফোন এলো। হ্যালো, মিনাজি, একজন মধ্যবয়সী পুরুষের কণ্ঠস্বর এলো। আমি সঞ্জয়ের পুরনো ড্রাইভার। আমি আপনার সম্পর্কে ইন্টারনেটে পড়েছি। আমি কথা বলতে চাই, কিন্তু আমাদের একান্তে দেখা করতে হবে। মিনা কিছুটা কেঁপে গেল। আপনি আমাকে কেন সাহায্য করতে চান? কারণ আমি অনেক নোংরা জিনিস দেখেছি এবং আমি আপনাদের মা মেয়ের কাছে একটি সত্যি ঋণী। সাক্ষাৎটি কাছাকাছি একটি হ্রদের পাশে একটি ছোট ক্যাফেতে ঠিক করা হলো। সেই লোকটি প্রায় 50 বছর বয়সী ছিল, সাধারণ দেখতে, সাধারণ পোশাক পরেছিল। সে মিনাকে সঞ্জয়ের অদ্ভুত অংশীদারদের সাথে দেখা অবৈধ ভূমি হস্তান্তরের কাগজ এবং বিশেষত একটি নথির বিষয়ে বলল, যা সে চুপসারে রেখেছিল, প্রিয়ার নামে একটি অ্যাকাউন্টে জমা টাকার ব্যাংক স্টেটমেন্ট। আমি তাদের বলতে শুনেছি, যদি কিছু হয় তবে সম্পত্তি বাচ্চার নামে করে দিও, এভাবে আদালত ঝামেলা করবে না। মিনা কাগজগুলো শক্ত করে ধরে ফেলল। তার হৃদয় জোরে জোরে ধরফর করছিল। সব কিছু স্পষ্ট হয়ে গিয়েছিল। সে ক্যাফে থেকে বেরিয়ে এলো, সাথে সাথে মিস্টার ভার্মাকে ফোন করল। একটি অনানুষ্ঠানিক তদন্ত শুরু হয়ে গেল। মিনা সিদ্ধান্ত নিল যে সে কেবল আত্মরক্ষা করবে না, সে আক্রমণ করবে। সেই রাতে কয়েক সপ্তাহের মধ্যে প্রথমবারের মতো প্রিয়া আবার ড্রয়িং করতে বসল। সে দরজার সামনে দাঁড়িয়ে থাকা একজন মাকে আঁকল, যার পিছনে একটি ছোট চুলওয়ালা মেয়ে একটি টেডি বিয়ার ধরেছিল। তুমি কি মাকে এঁকেছ? মিনা জিজ্ঞাসা করল। হ্যাঁ, আপনি আমার রক্ষক, এখন আমার ভয় লাগে না। মিনা হাসল, তার মেয়ের নরম চুল আদর করল। হ্যাঁ মা, শেষ দুর্গ, এবং মা কখনো কাউকে এটি ভাঙতে দেবেন না। বাইরে বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল, কিন্তু ছোট ঘরে হলুদ আলোর আভা মা মেয়েকে জড়িয়ে ধরেছিল, যারা এগিয়ে আসা ঝড়ের মুখে দৃঢ়, স্থায়ী এবং সহজে হার না মানার প্রতিজ্ঞা নিয়েছিল। ভোরবেলা সূর্যের আলো সেই ছোট গলির গাছগুলোর ফাঁক দিয়ে ছাঁকছিল, যেখানে মিনা আর তার মেয়ে থাকত। শীতের শুরুর হালকা ঠান্ডা আকাশকে স্বাভাবিকের চেয়ে বেশি পরিষ্কার করে দিয়েছিল, কিন্তু তার হৃদয়ে এখনও একটি ধূমায়িত ঝড় ছিল। ড্রাইভারের প্রমাণ, মিস্টার খান্নার অভ্যন্তরীণ তদন্ত এবং ধীরে ধীরে সামনে আসা নথিগুলো একটি অন্ধকার ছবির টুকরোগুলোর মতো এটি স্পষ্ট করে দিয়েছিল যে সঞ্জয় শুধু প্রিয়ার জন্য ফিরে আসেনি। সে নিজের সুবিধার জন্য এবং সম্ভবত একটি আসন্ন আর্থিক পতন থেকে বাঁচতে ফিরেছিল। মিনার কাছে ভয় পাওয়ার সময় ছিল না। সে পুরো সপ্তাহান্ত কোম্পানির উকিল মিস্টার ভার্মার সাথে একসাথে কাজ করে কাটাল। সে গত কয়েক বছরে সঞ্জয়ের সমস্ত সন্দেহজনক সম্পর্ক সাজাল, প্রিয়ার নামে হস্তান্তর করা অর্থের প্রবাহে অস্বাভাবিক সংকেতগুলোর সাথে মেলাল। সে কাজ করতে করতে ভেঙে পড়েছিল। যে লোকটিকে সে একসময় ভালোবাসত, যার সাথে তার সন্তান ছিল, এখন সেই সন্তানকেই নিজেকে বাঁচানোর জন্য একটি সরঞ্জাম হিসেবে ব্যবহার করছিল। সোমবার সকালে সে আরও দৃঢ় মানসিকতা নিয়ে কোম্পানিতে ফিরে এলো। অফিসের দরজা খোলার সাথে সাথেই একজন মহিলা সহকর্মী দৌড়ে এলো এবং তাকে একটি খাম দিল, যার ওপর প্রেরকের নাম ছিল না। কেউ আজ সকালে আপনার জন্য এটি রেখে গিয়েছে, কিছু বলেনি। মিনা এটি খুলল। ভিতরে সঞ্জয় আর নেহার একটি ছবি ছিল, যারা একটি পার্টিতে একজন বিদেশি লোকের পাশে বসেছিল। পিছনে সিঙ্গাপুরের সম্পত্তি হস্তান্তরে স্বাক্ষরের একটি ব্যানার ছিল। ছবির পিছনে আঁকাবাঁকা হাতে লেখা ছিল, সব কিছু টাকার জন্য, সাবধান থেকো। তার বুক ধপ করে উঠল। সে সাথে সাথে ছবিটি মিস্টার ভার্মা এবং মিস্টার খান্নাকে পাঠিয়ে দিল। তদন্ত দ্রুত হয়ে গেল। সেই দুপুরে মিস্টার খান্না একটি গোপন বৈঠক ডাকলেন। মিনা এবং মিস্টার ভার্মা ছাড়াও অর্থ বিভাগের দুজন সদস্যও ছিলেন। আমি এইমাত্র একটি আন্তর্জাতিক তদন্ত অংশীদারের কাছ থেকে একটি রিপোর্ট পেয়েছি, মিস্টার খান্না তার ল্যাপটপ খুলতে খুলতে বললেন। সঞ্জয়ের কোম্পানি রিয়েল এস্টেট গ্রুপ অনমল প্রপার্টিজ সিঙ্গাপুরে মধ্যস্থতাকারীদের কাছে বেশ কয়েকটি প্রধান প্লটের মালিকানা হস্তান্তর করেছে। মিস্টার ভার্মা যোগ করলেন, সম্পত্তির একটি অংশ নাবালকদের নামে বীমা হিসাবে হস্তান্তর করা হয়েছে। প্রিয়ার নাম একটি বিদেশি ব্যাংকে একটি ফাইলে দেখা দিয়েছে। যদিও কোনো চূড়ান্ত নিশ্চিতীকরণ নেই, তবে ইঙ্গিতগুলো স্পষ্ট।
তারা মেয়েটিকে একটি আইনি নিরাপদ সিন্দুক হিসাবে ব্যবহার করার উদ্দেশ্য রাখে। মিনা চুপ হয়ে গেল। সে কখনো কল্পনা করেনি যে তাকে, একজন মহিলা যে কেবল তার মেয়ের সাথে একটি শান্তিপূর্ণ জীবন চেয়েছিল, এই ধরনের হিসাব করা আর্থিক চালের মুখোমুখি হতে হবে। আমাদের অবিলম্বে আর্থিক নিয়ন্ত্রণ বিভাগে ফাইল পাঠাতে হবে, মিস্টার ভার্মা এগিয়ে বললেন। এবং মিনাজি, আপনার সম্মতি দরকার যে যদি প্রয়োজন হয় তবে এই মামলাটি প্রেসে আনা হবে। মিনা ভাবনায় পড়ে গেল। সে হইচই পছন্দ করত না এবং সে একেবারেই চায়নি যে প্রিয়াকে মিডিয়ার হট্টগোলে টেনে আনা হোক। কিন্তু এখন এটা ব্যক্তিগত বিষয় ছিল না। সে মাথা নাড়ল। আমি সম্মত, কিন্তু আমার মেয়ের নাম গোপন রাখা উচিত। সেই সন্ধ্যায় কোম্পানি থেকে বের হওয়ার প্রস্তুতি নেওয়ার সময় মিনা শ্রীমতী শর্মাকে লিফটের কাছে অপেক্ষা করতে দেখল। মিনাজি, শ্রীমতী শর্মা ইতস্তত করে বললেন, আমি শুনেছি যে আপনি সঞ্জয়ের মামলার তদন্ত করছেন। এর সাথে আপনার কোনো সম্পর্ক নেই, মিনা রুক্ষভাবে বলল। হতে পারে আছে, শ্রীমতী শর্মা তার কণ্ঠস্বর নিচু করলেন। আগে আমি নেহার সাথে কাজ করতাম, এর আগে যে সে সঞ্জয়ের ব্যক্তিগত উকিল হল। কিছু জিনিস আছে যা আমি জানি, কিন্তু বলার সাহস কখনো হয়নি। মিনা সন্দেহের সাথে তাকে দেখল। আমাকে? তিনি কিনে নিয়েছিলেন, শ্রীমতী শর্মা ফিসফিস করে বললেন। যখন আপনাকে চাকরি থেকে বের করে দেওয়া হয়েছিল তখন সঞ্জয় পরোক্ষভাবে নির্দেশ দিয়েছিলেন তদন্তে যেন কোনো ওভারল্যাপ না হয়, সেজন্য তাদের আপনাকে কোম্পানি থেকে বাইরে রাখার দরকার ছিল। আমি ভুল ছিলাম। মিনা চমকে গেল। এখন কেন বলছেন? কারণ আমাকেও হুমকি দেওয়া হচ্ছে এবং আমি দেখলাম যে আপনি দাঁড়ানোর সাহস দেখিয়েছেন। আমি আর এতে জড়াতে চাই না। মিনা তাকে দেখলেন এবং তারপর ধীরে ধীরে মাথা নাড়লেন। যদি আপনার কাছে প্রমাণ থাকে তবে তা উকিলের কাছে পাঠান, সব কিছু আইন অনুযায়ী সামলানো হবে। সেই রাতে বাড়ি ফেরার পর প্রিয়া তার মাকে একটি নতুন ড্রয়িং দিয়ে স্বাগত জানাল। একটি সেতু যা একটি নদীর ওপর তৈরি হয়েছে। দুপাশে মা এবং মেয়ে হাত ধরে আছে। আমি সেই সেতুটি বানিয়েছি যা মা ভয় পার হওয়ার জন্য তৈরি করেছেন, মেয়েটি ফিসফিস করে বলল। মিনা তার মেয়েকে জড়িয়ে ধরল। অশ্রু বয়ে চলল। তুমি সেই কারণ যার জন্য মা প্রতিটি ভয় পার করে। পরের দিন সকালে সোশ্যাল মিডিয়ায় একটি নিবন্ধে তোলপাড় সৃষ্টি হল, যার শিরোনাম ছিল নাবালকদের নামে বীমা পলিসির পিছনের রহস্য, আর্থিক ফাঁকি নাকি কর ফাঁকির পরিকল্পনা। নিবন্ধে একটি বেনামি সূত্র প্রমাণ দিয়েছিল যে শ্রী সঞ্জয়ের নেতৃত্বাধীন কোম্পানি অনমোল প্রপার্টিজ কর্পোরেট ঋণের দায় পরিশোধের দায়িত্ব এড়াতে তার আসল মেয়ের নামে সম্পত্তি হস্তান্তর করার জন্য আইনি ফাঁকগুলো সুযোগ নিয়েছিল। প্রিয়ার নাম নেওয়া হয়নি, কিন্তু যে কেউ আগের খবরগুলোর ওপর নজর রাখছিল সে বুঝে গেল যে সেই মেয়েটি সেই জীবন্ত সিন্দুক যার ওপর শ্রী সঞ্জয় বাজি ধরেছিলেন। একদিন পর সঞ্জয়ের পক্ষ থেকে কাস্টডির আবেদন আদালত দ্বারা অস্থায়ীভাবে খারিজ হয়ে গেল, কারণ নাবালকের স্বার্থের অপব্যবহারের ইঙ্গিত ছিল। মিনা স্বস্তির নিঃশ্বাস ফেলল, কিন্তু সে জানত যে লড়াই এখনও শেষ হয়নি। দুপুরে সে প্রিয়ার সাথে হ্রদের ধারে হাঁটতে গেল। বাতাস ঠান্ডা ছিল, কিন্তু তার হৃদয় উষ্ণ ছিল। তোমার কি ঠান্ডা লাগছে? সে জিজ্ঞেস করল। প্রিয়া মাথা নাড়ল। না, আপনি এখানে আছেন, এটাই যথেষ্ট। এবং তার জন্য তার মেয়ের প্রতিটি শব্দ, তার পাশে তার প্রতিটি পদক্ষেপ এগিয়ে যাওয়ার শক্তি ছিল, সকল বিপরীত বাতাসের ওপারে, সকল অন্ধকারের ওপারে, যেখান থেকে বের হওয়ার কোনো পথ দেখা যাচ্ছিল না। সেই সকালে দিল্লি স্বাভাবিকের চেয়ে বেশি ঠান্ডা ছিল। শহরের লোক আদালতের দিকে যাওয়ার রাস্তার ওপর কুয়াশার একটি পাতলা স্তর ছড়িয়েছিল, যেখানে মানুষের ভিড় ছিল। কিছু লোক অপেক্ষা করছিল, কিছু চিন্তিত ছিল। এক কোণে মিনা এবং তার মেয়ে চুপচাপ সিঁড়ির সামনে দাঁড়িয়েছিল। সে প্রিয়ার হাত শক্ত করে ধরে রেখেছিল। মেয়েটির হাত ছোট এবং ঠান্ডা ছিল, কিন্তু তবুও সে হাসার চেষ্টা করছিল। মা, যদি তারা আমাকে জিজ্ঞেস করে যে আমি কার সাথে থাকতে পছন্দ করি, তবে আমার কি বলা উচিত? প্রিয়া ওপরে তাকালো। তার পরিষ্কার বাদামি চোখে চিন্তার ঝলক ছিল। তোমাকে শুধু তোমার মনের কথা বলতে হবে। মা তোমাকে কিছু বলার জন্য জোর করবে না, কিন্তু মা জানে যে তোমার মন সব সময় সঠিক জায়গায় থাকে। প্রিয়া মাথা নাড়ল এবং তারপর তার মাকে জড়িয়ে ধরল। আদালতের ভিতরের করিডোরটি ঠান্ডা এবং চওড়া ছিল। মানুষের পায়ের আওয়াজ প্রতিধ্বনিত হচ্ছিল। দূর থেকে সঞ্জয় এবং নেহাকে দেখা গেল। দুজনেই পরিপাটিভাবে তৈরি, তাদের মুখ লোহার মতো ঠান্ডা ছিল। সঞ্জয় এক মুহূর্তের জন্য প্রিয়াকে দেখল। তার চোখে একটি কম্পন হল এবং তারপর সাথে সাথে মুখ ঘুরিয়ে নিল, যেন সে কোনো আবেগ প্রকাশ করতে চায় না।
শুনানি সকাল ৯টায় শুরু হল। আদালত কক্ষে সাদা আলোর ঝলকানি বাদী এবং প্রতিবাদীর জন্য সংরক্ষিত অঞ্চলের ওপর পড়ছিল। মিনা সঞ্জয়ের সামনে বসেছিল। তাদের মাঝে একটি লম্বা এবং গভীর খাদের মতো দূরত্ব ছিল। ৮ বছরের যোগাযোগ বিচ্ছিন্নতা, প্রতারণা, ভাঙা স্বপ্ন এবং ছিন্নভিন্ন মাতৃত্বের দূরত্ব। বিচারক একজন মধ্যবয়সী মহিলা ছিলেন, যার আচরণ শান্ত এবং চোখ গম্ভীর ছিল। পক্ষগুলোর পরিচয় যাচাই করার পর তিনি প্রথম প্রশ্ন জিজ্ঞাসা করলেন, শ্রী সঞ্জয়, দয়া করে বলুন যে আপনি প্রিয়ার কাস্টাডি কেন চান? সঞ্জয় দাঁড়াল। তার কণ্ঠস্বর শান্ত ছিল। আমি প্রিয়ার আসল বাবা। গত কয়েক বছরে আমি অনেকবার আমার মেয়েকে খুঁজতে চেয়েছিলাম, কিন্তু জটিল ব্যক্তিগত পরিস্থিতির কারণে আমি তা করতে পারিনি। বর্তমানে আমার কাছে তাকে লালন পালন করার জন্য পর্যাপ্ত শারীরিক, মানসিক এবং আরও ভালো থাকার পরিবেশ আছে। আমি আমার মেয়ের যত্ন নেওয়ার এবং তার ক্ষতিপূরণ করার সুযোগ চাই। বিচারক মাথা নাড়লেন এবং তারপর মিনার দিকে ফিরলেন। মিনাজি, আপনার কি এই অনুরোধে কোনো আপত্তি আছে? মিনা দাঁড়াল, কিছুটা কাঁপছিল, কিন্তু তার চোখ দৃঢ় ছিল। আমার এই বিষয়ে কোনো আপত্তি নেই যে তিনি মেয়েটির আসল বাবা। কিন্তু গত ৮ বছরে তিনি একবারও যোগাযোগ করেননি, একটি ফোনও না, ১ টাকারও ভরণপোষণ না। মেয়েটি আমার পুরো ভালোবাসা, অশ্রু এবং কঠোর পরিশ্রমে বড় হয়েছে। এখন যখন আমার জীবন একটু স্থিতিশীল হয়েছে, তখন তিনি ফিরে এসেছেন। মেয়ের জন্য নয়, বরং তার সম্পত্তির জন্য, যা তিনি আমার মেয়ের নামে হস্তান্তর করে বাঁচানোর চেষ্টা করছেন। ঘরে কিছু ফিসফিসানি প্রতিধ্বনিত হল। নেহা সাথে সাথে উঠে দাঁড়াল এবং আপত্তি জানাল। বাদীপক্ষ আমার মক্কেলের ওপর অনুমান করছে এবং তাকে অপমান করছে। আমরা এই ধরনের কোনো ষড়যন্ত্র প্রমাণ করতে বাধ্য নই। আমরা এই ভিত্তিহীন অভিযোগ খারিজ করার অনুরোধ করি। বিচারক ধীরে করে হাতুড়ি বাজালেন, ব্যবস্থা বজায় রাখার অনুরোধ করলেন। এরপরে মিনার উকিল বিদেশি ব্যাংক থেকে ফাইলের প্রমাণ, প্রাক্তন ড্রাইভারের সাক্ষ্য, সিঙ্গাপুরে সম্পত্তি হস্তান্তরের স্বাক্ষর অনুষ্ঠানের ছবি এবং সেই সাথে আর্থিক পর্যবেক্ষণ সংস্থা থেকে স্বাধীন তদন্তের ফলাফল পেশ করলেন। বিচারক প্রতিটি নথি মনোযোগ দিয়ে দেখলেন, ভেবেচিন্তে মাথা নাড়লেন। তিনি সঞ্জয়কে জিজ্ঞাসা করলেন, আপনি কি বলতে পারেন যে আপনি সিঙ্গাপুরে প্রিয়ার নামে একটি অ্যাকাউন্ট কেন খুললেন, যখন আপনি কয়েক বছর ধরে তার সাথে যোগাযোগ করেননি? সঞ্জয় একটু থামল। নেহা দ্রুত তার জায়গায় দাঁড়াল। অ্যাকাউন্টটি মেয়েটির ভবিষ্যতের প্রস্তুতির জন্য খোলা হয়েছিল। আমার মক্কেল কেবল এটি নিশ্চিত করতে চেয়েছিলেন যে তার মেয়ের কাছে একটি ভালো আর্থিক ভিত্তি থাকুক। মিনা ফ্যাকাশে হাসি হাসল। তাহলে তিনি আমার মতামত কেন নিলেন না, বা অন্তত আমাকে সেই তথাকথিত ভালো ভিত্তি সম্পর্কে কেন অবহিত করলেন না? কেন সবকিছু চুপিসারে ঠিক সেই সময় করা হল যখন তার কোম্পানির জালিয়াতি তদন্ত চলছিল? আদালত কক্ষে পরিবেশ উত্তেজনাপূর্ণ হয়ে গেল। বিচারক আলোচনা করার জন্য ১৫ মিনিটের বিরতির অনুরোধ করলেন। প্রতীক্ষালয়ে প্রিয়া একটি চেয়ারে বসেছিল, তার চোখ হতবাক ছিল। মা, আমার এই জায়গাটা পছন্দ না, সবাই সিনেমার মতো ঠান্ডা। মিনা তার মেয়েকে জড়িয়ে ধরল। আমি জানি আমার জান, কিন্তু শুধু আজকের দিনটা কেটে যাক, সব কিছু আগের মতো হয়ে যাবে, মা প্রতিশ্রুতি দিচ্ছে। যখন শুনানি আবার শুরু হল, তখন বিচারক প্রিয়াকে একটি বন্ধ সাক্ষাৎকার হিসাবে সাক্ষ্য দেবার জন্য আমন্ত্রণ জানালেন, যাতে পক্ষগুলোকে সরাসরি মুখোমুখি হতে না হয়। একজন মনোবিজ্ঞানীকে মেয়েটির সহায়তার জন্য নিযুক্ত করা হয়েছিল। মেয়েটি ধীরে ধীরে প্রতিটি প্রশ্নের উত্তর দিল। আমি ছোটবেলা থেকে মায়ের সাথে থাকি। মা সবসময় আমার যত্ন নেয়, আমাকে ড্রয়িং শেখায়, আমার জন্য খাবার বানায়। আমি বাবাকে কখনো দেখিনি। যখন সঞ্জয় আঙ্কেল এলেন, তখন আমার অদ্ভুত লাগল, কিন্তু মা বলল যে তিনি আমার আসল বাবা। আমি কোথাও যেতে চাই না, আমি শুধু মায়ের সাথে থাকতে চাই। প্রিয়ার সাক্ষ্যের পর বিচারক একটি অস্থায়ী উপসংহার পড়লেন। সঞ্জয় সম্পর্কিত সম্পত্তির অপব্যবহারের একাধিক প্রমাণ এবং শিশুর সাক্ষ্যের কারণে যে মায়ের সাথে থাকার স্পষ্ট ইচ্ছা প্রকাশ করে। আদালত সঞ্জয়ের কাস্টডির অনুরোধ অস্থায়ীভাবে স্থগিত করার এবং তার অর্থের একটি বিস্তারিত তদন্ত শুরু করার সিদ্ধান্ত নেয়। মিনার মনে হল যেন তার বুক থেকে একটি ভারী পাথর সরে গেল। সে কাঁদল না, কিন্তু সে তার মেয়ের হাত শক্ত করে ধরল। প্রিয়া তার মাকে দেখল এবং তারপর ফিসফিস করল, মা, আমরা কি জিতে গেলাম? আমরা কখনো হারিনি আমার জান, কারণ আমরা সব সময় একে অপরের সাথে ছিলাম। আদালত থেকে বের হওয়ার সময় হালকা বৃষ্টি শুরু হল। বৃষ্টির ফোঁটা মুখে পড়ে সমস্ত চিন্তা ধুয়ে দিচ্ছিল।
সে ধূসর আকাশের দিকে তাকালো, তার হৃদয়ে আগের চেয়ে বেশি হালকা অনুভব করল। কিছুটা দূরে সঞ্জয় এবং নেহা একটি কালো বিলাসবহুল গাড়িতে বসলেন। নেহা ভ্রু কুঁচকে ক্রমাগত ফোন করছিল। সঞ্জয় চুপচাপ বসেছিল, তার চোখ শূন্য ছিল। আমাদের অন্য কোনো রাস্তা খুঁজতে হবে, নেহা রেগে বলল। যদি তদন্ত চলতে থাকে তবে তুমি কেবল বাচ্চার কাস্টডি হারাবে না, বরং তোমার স্বাধীনতাও হারাবে। সঞ্জয় তার মুষ্টি বাঁধল। তার হৃদয়ে হঠাৎ একটি অদ্ভুত শূন্যতা অনুভব হল। সম্পত্তি হারানোর বিপদের কারণে নয়, বরং সেই মেয়েটির চোখের কারণে, যে তাকে কোনো উষ্ণতা ছাড়াই দেখেছিল। সেটা ছিল একজন অচেনা লোকের দৃষ্টি। এদিকে মিনা এবং তার মেয়ে বাসে করে বাড়ি ফিরছিল। তারা একে অপরের পাশে বসেছিল, চুপচাপ জানালার বাইরে দিয়ে চলে যাওয়া লোকেদের দেখছিল। লড়াই শেষ হয়নি, কিন্তু কমপক্ষে মা মেয়ের হৃদয়ে প্রথম জয় হয়েছিল। ভালোবাসা, সত্য এবং দৃঢ়তার জয়। আকাশে তখনও হালকা বৃষ্টি হচ্ছিল, কিন্তু সামনের পথ মা মেয়ের চোখে উজ্জ্বল হতে শুরু করেছিল, যেন অনিশ্চিত দিনের পর একটি নতুন বিশ্বাস বয়ে এলো। সঞ্জয়ের কাস্টডির আবেদন অস্থায়ীভাবে স্থগিত করার আদালতের শুনানির ১ সপ্তাহ পর দিল্লি যেন একটি নতুন পোশাক পরেছিল। আকাশ পরিষ্কার ছিল, পরিচিত রাস্তায় পাতাগুলোর ফাঁক দিয়ে হালকা রোদ ছাকছিল, এবং মিনা ও তার মেয়েও অস্থায়ী শান্তির একটি পর্যায়ে প্রবেশ করেছিল। তবুও মিনা জানত যে সবকিছু সত্যিই শেষ হয়নি। প্রিয়ার নামে সম্পত্তি এবং সঞ্জয়ের অসদাচরণের তদন্তের পরিধি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্বারা বাড়ানো হচ্ছিল। আদালত কিছু বিদেশি অ্যাকাউন্ট ফ্রিজ করার আদেশ দিয়েছিল, এবং নেহা, কুখ্যাত মহিলা উকিল, অস্থায়ীভাবে পর্দার আড়ালে চলে গিয়েছিল। এখন প্রকাশ্যে দেখা যাচ্ছিল না, কিন্তু মিস্টার বার্মা দ্বারা দেওয়া তথ্য অনুসারে সে এখনও সঞ্জয়কে বাঁচানোর জন্য চুপচাপ হাত পা মালছিল। মিনা এখন সেই ষড়যন্ত্রগুলোর জন্য বেশি চিন্তা করত না। তার মনোযোগ এখন আরও গুরুত্বপূর্ণ একটি বিষয়ের ওপর ছিল, প্রিয়ার ভবিষ্যৎ। মেয়েটি গত কিছু সময়ে অনেক কষ্ট সহ্য করেছিল, তার সুস্থ হওয়ার দরকার ছিল। সেই সন্ধ্যায় মিনা প্রিয়ার পাশে ভাড়া করা ঘরের বারান্দায় রাখা ছোট কাঠের চেয়ারে বসেছিল। আবহাওয়া ঠান্ডা ছিল, মেয়েটি কম্বল মুড়ি দিয়েছিল, হাতে টেডি বিয়ার ছিল এবং চোখ দূরে দেখছিল। মা, যখন আমি বড় হয়ে যাব তখন কি আমাকে আবার আদালতে যেতে হবে? প্রিয়ার প্রশ্ন মিনাকে চমকে দিল। না আমার জান, সব কিছু শেষ হয়ে গেছে। মা প্রতিশ্রুতি দিচ্ছে যে সে তোমাকে আবার সেই সময়ের মধ্যে দিয়ে যেতে দেবে না। তাহলে কি বাবা ফিরে আসবেন? মিনা এক মুহূর্তের জন্য চুপ থাকল এবং তারপর আস্তে করে বলল, আমি জানি না, কিন্তু যদি এমন হয় তবে মা কাউকে তোমাকে দুঃখী করতে দেবেন না। প্রিয়া ঠোঁট টিপল এবং তারপর তার মাথা মায়ের কাঁধে ঠেকিয়ে দিল। আপনি কোথাও যাবেন না, ঠিক আছে? কখনো না। পরের দিন সকালে মিনা কোম্পানিতে ফিরল। তাকে মিস্টার খান্না কিছু অন্য কর্মকর্তাদের সাথে একটি ব্যক্তিগত বৈঠকে আমন্ত্রণ জানালেন। টেবিলের ওপর একটি নতুন সামাজিক প্রকল্পের প্রস্তাব ছিল, যা বঞ্চিত শিশুদের জন্য জীবনদক্ষতা এবং শিল্পকলার ক্লাসগুলোর একটি সিরিজ ছিল। আমরা চাই যে আপনি এই প্রোগ্রামের নির্বাহী পরিচালক হন, মিস্টার খান্না উষ্ণতা ভরা চোখে বললেন। শুধু এই কারণে নয় যে আপনার ক্ষমতা আছে, বরং এই কারণেও যে আপনি অন্য কারোর চেয়ে ভালো বোঝেন যে একজন বঞ্চিত শিশুর কি দরকার। মিনা স্তব্ধ হয়ে গেল। আমি বুঝতে পারছি না কি বলবো। এটা আমার খুব পুরনো স্বপ্ন ছিল। এখন স্বপ্নকে বাস্তবে পরিণত করার সময়। আপনার কাছে সহানুভূতি আছে, অভিজ্ঞতা আছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি হৃদয় আছে। সে মাথা নাড়ল। তার হৃদয় উত্তেজনায় দ্রুত ধরভর করছিল। সেই সন্ধ্যায় প্রিয়াকে স্কুল থেকে আনার পর মিনা তাকে তার নতুন কাজের বিষয়ে বলল। মা ড্রয়িং ক্লাস, জীবনদক্ষতা ক্লাস শুরু করবে। তোমার মতো বন্ধুদের আরও আত্মবিশ্বাসী হতে শেখাবে। তুমি কি অংশ নিতে চাও? প্রিয়া মাথা নাড়ল, তার চোখ চকচক করছিল। আমি একটি খুব বড় ছবি বানাবো, যার নাম হবে রোদ ঝলমলে ঘর। মিনা হাসল এবং তার বাচ্চাকে শক্ত করে জড়িয়ে ধরল। কোম্পানি এবং কিছু বেসরকারি সংস্থার সহযোগিতায় প্রকল্পটি তাড়াতাড়ি শুরু হয়ে গেল। কার্যালয়টি শহরের উপকণ্ঠে একটি সংস্কার করা পুরনো বাংলোতে স্থাপন করা হয়েছিল। জায়গাটি ছিল উজ্জ্বল এবং হাওয়াদার। দেয়ালগুলো অনেক উজ্জ্বল রঙে রাঙানো ছিল। প্রতিটি ঘর একটি থিম ছিল, স্বপ্নের ঘর, দক্ষতার ঘর, সৃজনশীলতার ঘর। উদ্বোধনের দিন অনেক লোক অংশ নিল, যাদের মধ্যে একক অভিভাবক, অনাথ শিশু এবং এমনকি ছোট ব্যবসাগুলো ছিল, যারা প্রকল্পটিকে আর্থিকভাবে সমর্থন করতে প্রস্তুত ছিল। মিনা মঞ্চে বলার জন্য উঠল। তার হৃদয় আবেগে ভরা ছিল। আমি একজন একা মা ছিলাম, আমি আমার চাকরি হারিয়েছিলাম, আমি হতাশ ছিলাম,
কিন্তু এটি সেই সবচেয়ে নিচের মুহূর্তগুলোতে ছিল যখন আমি উপলব্ধি করলাম যে জীবনে সবচেয়ে মূল্যবান জিনিস হল কাউকে ভালোবাসা এবং দেওয়ার সুযোগ পাওয়া। আজ আমি শুধু একটি প্রোগ্রামের প্রতিনিধিত্ব করছি না, বরং সেই সমস্ত লোকের প্রতিনিধিত্ব করছি যারা কখনো দুর্বল ছিল, কিন্তু তারা হার মানেনি। সিটগুলোর সারিতে প্রিয়া তার মাকে দেখছিল, তার চোখ গর্বে জ্বলজ্বল করছিল। সে জোরে হাততালি দিল এবং তারপর লাফিয়ে মঞ্চে দৌড়ে গেল, তার মাকে জড়িয়ে ধরল। আপনি আমার সুপার হিরো। পুরো মিলনায়তন হাসি এবং হাততালিতে গমগম করে উঠল। মা মেয়ের ছবিটি #আশা সহ সোশ্যাল মিডিয়ায় অনেকেই শেয়ার করল। সেই রাতে যখন মা মেয়ে সাধারণ ডিম পাউরুটি খাচ্ছিল, মিনা তদন্ত সংস্থার প্রতিনিধিত্বকারী উকিলের কাছ থেকে একটি ইমেল পেল। বিষয়বস্তু শুধু এটুকুই ছিল, পরবর্তী পদক্ষেপ। বিষয়বস্তু সংক্ষিপ্ত ছিল, সঞ্জয়কে মানি লন্ডারিং এবং অবৈধ সম্পত্তি হস্তান্তরের অভিযোগে তদন্তের জন্য হেফাজতে নেওয়া হয়েছে। দেশ ত্যাগের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। প্রিয়াকে এখন আর আইনি হস্তান্তরের বিষয় হিসাবে বিবেচনা করা হয় না। তার নামে থাকা সমস্ত সম্পত্তি ফ্রিজ করে দেওয়া হয়েছে। নেহা এখনও আবার সামনে আসেনি। মিনা এটি বারবার পড়ল। তার হৃদয় হালকা হয়ে গেল। এই কারণে নয় যে সঞ্জয় সমস্যায় ছিল, বরং এই কারণে যে সে জানত যে তার মেয়ে এখন কোনো ষড়যন্ত্রের হাতিয়ার হবে না। সে ফোন নিচে রাখল, প্রিয়ার হাত ধরল। কাল তুমি কি আঁকতে চাও? প্রিয়া পাউরুটি চিবোতে চিবোতে ভ্রু কুচকে ভাবল এবং তারপর হাসল। আমি আপনাকে উড়তে আঁকতে চাই, একটি ক্ষেতের সাথে, একটি প্রভামণ্ডলের সাথে এবং পিছনে পুরো আকাশের সাথে। তাহলে আমি একজন সুপার হিরো? মিনা হাসল। না, আপনি মা, কিন্তু আমার জন্য আপনি একজন সুপারহিরোর চেয়েও বেশি। ছোট্ট ঘরের উষ্ণ হলুদ আলোয় মা মেয়ের হাসি প্রতিধ্বনিত হল, একটি উজ্জ্বল মুহূর্তের ঘণ্টার মতো প্রাণবন্ত। এবং সেই জায়গায় কোনো প্রতারণা ছিল না, কোনো হুমকি ছিল না, কোনো অশ্রু ছিল না, কেবল ভালোবাসা, দৃঢ় সংকল্প এবং একটি ভবিষ্যৎ ছিল যা সামনে খুলছিল, যার সরল নাম ছিল আশা। দিল্লি এপ্রিল মাসে প্রবেশ করেছিল। হালকা বাতাসের ঝাপটার সাথে আবহাওয়া এখন শীতের মতো ঠান্ডা ছিল না, বরং সুখকর ছিল। হ্রদের ধারের রাস্তাগুলোতে সাদা রজনীগন্ধার ফুল ফুটতে শুরু করেছিল, যা পুনর্জন্মের মতো শুদ্ধ এবং নাজুক ছিল। মিনার জন্য এটি তার সবচেয়ে প্রিয় ঋতু ছিল, ক্ষমার, নতুন শুরুর এবং সেই জিনিসগুলোর যা একসময় অসম্ভব মনে হতো এখন ধীরে ধীরে বাস্তবে পরিণত হচ্ছিল। তার সামাজিক প্রকল্পের উদ্বোধনের পর 3 মাস কেটে গিয়েছিল। কেউ ভাবেনি যে একটি অলাভজনক প্রোগ্রাম এত মনোযোগ আকর্ষণ করবে। মিডিয়া রিপোর্ট করা শুরু করল। অন্য রাজ্যের অভিভাবকেরা তাদের বাচ্চাদের ভর্তির জন্য আবেদন পাঠাল। মিনাকে চাহিদা মেটাতে দিল্লির উপকণ্ঠে আরও 2টি শাখা খুলতে হল। সে আগের চেয়ে বেশি ব্যস্ত ছিল, কিন্তু সে তার জীবনকে এত অর্থপূর্ণ কখনো অনুভব করেনি। প্রতি সন্ধ্যায় প্রিয়া এখনও সৃজনশীলতার কক্ষে বসে ছবি আঁকত। সে আরও আত্মবিশ্বাসী, মিশুপ এবং বেশি হাসতে শুরু করেছিল। প্রিয়া দ্বারা আঁকা আকাশে উড়ন্ত মায়ের ছবি এখন বড় হলের মাঝখানে সম্মানের সাথে ঝুলানো ছিল। তার পাশে হাতে লেখা একটি ছোট্ট বাক্য ছিল, যখন আমার ভয় লাগে তখন মা আমার আশ্রয় হন, যখন আমি স্বপ্ন দেখি তখন মা আমার ডানা হন। এক দুপুরে স্কুলের পর প্রিয়া দৌড়ে এলো। তার চোখ চকচক করছিল। মা, আজ আমার একটি নতুন বন্ধু হয়েছে। তার নাম কুনাল। তার বাবা মা নেই, কিন্তু সে গণিতে খুব ভালো। আমি তাকে একসাথে ছবি আঁকতে বলেছিলাম, কিন্তু সে রঙিন পেন্সিল ধরতেও জানে না। মিনা হাসল এবং তার কপার থেকে ঘাম মুছল। তাহলে তুমি তাকে শেখাবে? হ্যাঁ, একদম। আমি তাকে ঘর বানাতে আর সূর্য বানাতে শেখাবো, যেমন আপনি আমাকে শিখিয়েছিলেন। মিনা ঝুঁকে তার বাচ্চার কপালে আস্তে করে চুমু খেল। আমার মেয়ে খুব ভালো। তুমি যা পেয়েছ তা ভাগ করে নিতে জানাটাই সবচেয়ে ভালো জিনিস। জীবন যখন এই সুন্দর পথে চলছিল, তখনই একদিন মিস্টার খান্না, তার পুরনো বস এবং এখন প্রকল্পের পৃষ্ঠপোষক, তাকে একটি অনাপেক্ষিত বৈঠকে ডাকলেন। একটি পুরনো সিইও কমপ্লেক্সে একটি ছোট্ট ক্যাফেতে তিনি তাকে একটি চিঠি দিলেন। তোমার এটি পড়া উচিত। মিনা এটি খুলল। সঞ্জয়ের পরিচিত হাতের লেখা। হাতে লেখা চিঠিটি সংক্ষিপ্ত এবং কোনো রাগঢাক ছাড়া ছিল। মিনা, আমি জানি যে আমি যত ক্ষমাই চাই না কেন তা সেই ভুল শুধরানোর জন্য যথেষ্ট হবে না। আমি কেবল তোমার বিশ্বাসই হারাইনি, বরং একজন সত্যিকারের বাবা হওয়ার সুযোগও হারিয়েছি। আমাকে প্রায় 60 দিন ধরে হেফাজতে রাখা হয়েছে, মামলার অপেক্ষায়। নেহা পালিয়ে গেছে। আমার কাছে এখন আর কিছু নেই, স্মৃতি এবং হৃদয়ের এক কোণ ছাড়া, যা প্রিয়াকে দেখে বেঁচেছিল। আমি ক্ষমার আশা করার সাহস করি না, কিন্তু যদি তুমি এই চিঠিটি পড়ো, তবে আমি শুধু এটিই চাই যে তুমি মেয়েটিকে একটি কথা বলো, তার বাবা ভুল ছিল, কিন্তু সে বেপরোয়া ছিল না।
আমি তাকে একটি বিকৃত স্বার্থপর উপায়ে ভালোবেসেছিলাম, কিন্তু তা সত্যি ছিল। আশা করি কোনো দিন যখন সে যথেষ্ট বড় হবে, যথেষ্ট ক্ষমাশীল হবে, তখন আমাকে তার সাথে একবার দেখা করার সুযোগ দেবে, শুধু একবার। সঞ্জয় চিঠিটি নিচে রাখল। তার হৃদয়ে কিছু টান অনুভব হল। সে কখনো সঞ্জয়কে এত ঘৃণা করেছিল। সেই লোকটি যে মা মেয়েকে ছেড়ে গিয়েছিল, একটি ঝড়ের মতো ফিরে এসে সব কিছু উল্টোপাল্টো করে দিয়েছিল। কিন্তু এখন সেও জেলের কুঠুরিতে বসা একজন মানুষ ছিল, যার কাছে অনুতাপ ছাড়া আর কিছু ছিল না। তোমাকে উত্তর দেওয়ার কোনো বাধ্যবাধকতা নেই, মিস্টার খান্না বললেন। আমি এটি দিয়েছি কারণ আমার মনে হলো যে তোমার জানা উচিত। তার সাথে কি হবে? মিনা জিজ্ঞেস করল। সম্ভবত ৩ থেকে ৫ বছরের জেল, কিন্তু সহযোগী মনোভাব এবং ক্ষতিপূরণ সাজা কমাতে সাহায্য করতে পারে। বিদেশি কর্মকর্তারাও সহযোগিতা করছেন। মিনা মাথা নাড়ল, আর কিছু বলল না। সে চিঠিটি বাড়ি নিয়ে এলো। তাকে ড্রয়ারের একটি ছোট বাক্সে রেখে দিল। সে এখনও প্রিয়াকে বলেনি। এই কারণে নয় যে সে লুকাচ্ছিল, বরং এই কারণে যে সে সঠিক সময়ের অপেক্ষা করতে চেয়েছিল। কোনো দিন যখন মেয়েটি এটি বোঝার জন্য যথেষ্ট বড় হবে যে কখনো কখনো বড়দের ভালোবাসা অসম্পূর্ণ হয়, কিন্তু তবুও সত্যি হয়। সময় কাটতে লাগল। মিনার প্রকল্পটি একটি আন্তর্জাতিক স্কুলের সাথে সহযোগিতা করল। বৌদ্ধিকভাবে অতিরিক্ত আর্ট ক্লাস খুলল। সে বিশেষ শিক্ষকদের নিয়োগ শুরু করল। মনোবিজ্ঞানী পরামর্শদাতাদের আমন্ত্রণ জানাল এবং এমনকি অনুপ্রেরণামূলক মহিলা পুরস্কারের জন্য মনোনীতও হল। সেই রাতে সে সেখানে ছিল না। মঞ্চে ওঠার পরিবর্তে সে তাড়াতাড়ি বাড়ি আসা পছন্দ করল। প্রিয়ার পাশে বসে গরম চিকেন স্যুপের বাটি খেল, কার্টুন দেখল। সে জানত যে তার জীবনের সবচেয়ে বড় সাফল্য ছড়ানো প্রকল্প বা খেতাব ছিল না, বরং তার মেয়েকে প্রতিদিন আত্মবিশ্বাস এবং খুশির সাথে বড় হতে দেখাছিল। মে মাসের এক সকালে সে প্রিয়ার কাছ থেকে একটি নতুন ড্রয়িং পেল। মা, আমি এটি সম্পূর্ণ করে ফেলেছি। ছবিটি ছিল ফুলে ভরা একটি বাগানের। বাগানের মাঝখানে একটি ছোট সাদা বাড়ি ছিল, যার কাঠের বেড়া ছিল। একজন মহিলা গাছগুলোতে জল দিচ্ছিলেন। তার পাশে একটি মেয়ে দোলনায় দুলছিল। ছবির বাম কোণে একটি খালি পাথরের বেঞ্চ ছিল এবং একটি কবুতর ওপরে বসেছিল, যার মুখে একটি ছোট খাম ছিল। এই পাথরের বেঞ্চটি কি বেটি? মিনা জিজ্ঞেস করল। এই সেই জায়গা যেখানে বাবা বসতে পারে, যদি কোনোদিন আমি তাকে আসার অনুমতি দিই। মিনা চুপ হয়ে গেল। সে প্রিয়াকে দেখল এবং তারকে শক্ত করে জড়িয়ে ধরল। আমি তোমাকে ক্ষমা করতে শিখিয়েছি, তাই না? প্রিয়া ফিসফিস করে বলল। হ্যাঁ, এবং মা সব সময় তোমার ওপর বিশ্বাস করবে যে তুমি জানো কি সঠিক। মিনার চোখ ভরে এলো, দুঃখের কারণে নয়, বরং এই কারণে যে সে তার মেয়ের চোখে একটি নতুন অঙ্কুর ফুটতে দেখল। এটা ছিল বিশ্বাস, ক্ষমা এবং পরিপক্কতা। মিনার টেবিলে একটি নতুন পরিকল্পনা খোলা পড়েছিল, যা ক্লাসের মডেলকে বঞ্চিত রাজ্যগুলোতে নিয়ে যাওয়ার ছিল। সে জানত যে সামনের পথ লম্বা, কিন্তু এইবার সে একা হাঁটছিল না। ফুলের ঋতু আবার ফিরে এসেছিল এবং তার সাথে একটি নতুন শুরু ছিল, যেখানে ক্ষতগুলো সেরে উঠেছিল, যেখানে ভালোবাসাকে একটি ভিন্ন উপায়ে আবার লেখা হয়েছিল, শান্ত, স্থায়ী এবং একটি স্বপ্নের চেয়েও বেশি সুন্দর। সময় দেওয়ার জন্য ধন্যবাদ। আমাদের জানান যে আপনি এই গল্পটি ভারত থেকে শুনছেন নাকি অন্য কোথাও থেকে, এবং নিচে একটি মন্তব্য করুন। প্রতিটি লাইক, শেয়ার এবং পরামর্শ আমাদের ভবিষ্যতের ভিডিও আপলোড করতে এবং উন্নতি করতে অনুপ্রাণিত করে। পরের ভিডিওতে আবার দেখা হবে। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কোথা থেকে আছেন কমেন্টে অবশ্যই জানাবেন। আপনাদের এই গল্পটি কেমন লাগলো? আমার ঈশ্বরের কাছে এই প্রার্থনা যে আপনারা সবাই সবসময় সুরক্ষিত থাকুন এবং আপনাদের জীবনে শান্তি বজায় থাকুক। যদি আপনাদের কাছেও কোনো আকর্ষণীয় গল্প থাকে, তবে আমাদের কমেন্টে অবশ্যই জানাবেন, যাতে আমরা সবাই তা পড়তে পারি। পরের ভিডিওতে আবার দেখা হবে। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কোথা থেকে আছেন কমেন্টে অবশ্যই জানাবেন। আপনাদের এই গল্পটি কেমন লাগলো? আমার ঈশ্বরের কাছে এই প্রার্থনা যে আপনারা সবাই সব সময় সুরক্ষিত থাকুন এবং আপনাদের জীবনে শান্তি বজায় থাকুক। যদি আপনাদের কাছেও কোনো আকর্ষণীয় গল্প থাকে, তবে আমাদের কমেন্টে অবশ্যই জানাবেন, যাতে আমরা সবাই তা পড়তে পারি।